যদি তুমি এই কত্থক নাচতে পারো তবে আমি তোমাকে বিয়ে করব। কোটিপতি তার পরিচারিকাকে সব অতিথিদের সামনে বলল। হাসিতে ঘর ফেটে পড়ল। কিন্তু সে যেমনই প্রথম পা ফেলল, সেই নিস্তব্ধতা তাদের সকলের আত্মাকে সন্তুষ্ট করে দিল, যাদের অপমানিত করা হয়েছিল। রাজেশ্বর হাবেলির বিশাল দরবার হল এমনভাবে ঝলমল করছিল, যেন মনে হচ্ছিল তারাগুলো আকাশ থেকে নেমে প্রতিটি ক্রিস্টাল ঝাড়লণ্ঠনে এসে ভিড় করেছে। ২০০ অতিথি এমন শান শৌকতে সেজেছিল, যা কেবল পুরনো সম্পদই কিনতে পারে। হাতে শরবতের গ্লাস নিয়ে তারা দাঁড়িয়েছিল, যাদের হাসি গম্বুজাকৃতি ছাদ থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। এটি রাজেশ্বর সিংয়ের ৬৫তম জন্মদিন পালন অনুষ্ঠান ছিল, যিনি এলাকার সবচেয়ে শক্তিশালী ব্যক্তি এবং ৩ দেশে বিস্তৃত হোটেল সাম্রাজ্যের মালিক ছিলেন। কিন্তু এই সমস্ত জাঁকজমকের মাঝে এমন কেউও ছিল যে সেই দুনিয়ার অংশ ছিল না। মীরা শর্মা রূপোর থালা নিয়ে অতিথিদের মাঝে ঘুরে বেড়াচ্ছিল। অত্যন্ত সাবধানে ও খামোশিতে সে সমসা পরিবেশন করছিল। সে অনেক আগেই শিখে নিয়েছিল যে এই বাড়িতে বেঁচে থাকার সবচেয়ে ভালো উপায় হল অদৃশ্য হয়ে যাওয়া, চোখে চোখ না রাখা, যতক্ষণ জিজ্ঞাসা না করা হয় ততক্ষণ না বলা, নিজের ভূমিকা ছাড়া অন্যভাবে অস্তিত্বশীল না হওয়া। সে কৈশোর থেকেই এই হাবেলিতে কাজ করছিল, যখন তার ঠাকুমা অমৃতা মারা গিয়েছিলেন এবং সে পৃথিবীতে একদম একা হয়ে গিয়েছিল। পরিবার নেই, টাকা নেই, কোনো বিকল্প নেই। মিসেস দেবয়ানী সিং তাকে এমন এক কারণে কাজে রেখেছিলেন যা মীরা কখনো পুরোপুরি বুঝতে পারেনি, কিন্তু যার জন্য সে সবসময় মনে মনে কৃতজ্ঞ ছিল। তবে সেই রাতে কিছু একটা আলাদা অনুভূত হচ্ছিল। বাতাসে এমন এক উত্তেজনা ছিল যা মীরা ব্যাখ্যা করতে পারছিল না। অতিথিরা সাধারণের চেয়ে বেশি ফিসফাস করছিল। যেখানে রাজেশ্বর সিং বসেছিলেন তারা সেদিকে তাকাচ্ছিল। তিনি চাটুকারদের বেষ্টনীর মাঝে বসে হুইস্কি খাচ্ছিলেন। তার মুখ লাল ছিল, কেবল মদের কারণেই নয়, বরং অন্য কিছুর জন্য। এমন কিছু যা মীরা দীর্ঘ বছরের পর্যবেক্ষণের পর ভালোভাবেই চিনত। অপমান করার ইচ্ছা। মনোযোগ দিন, মনোযোগ দিন। রাজেশ্বরের কণ্ঠস্বর সঙ্গীত ও কথোপকথন ছাপিয়ে উঠল। ভারী পর্দার মতো নিস্তব্ধতা হলে নেমে এলো। মীরা একটি খাম্বার পাশে দাঁড়িয়ে গেল। নিজের থালা ধরে ছায়ার সাথে মিশে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার ভেতরটা তাকে বলছিল যে সেই রাতে সে লুকিয়ে থাকতে পারবে না। রাজেশ্বর সেই ৩ ধাপে উঠলেন, যা সেই ছোট মঞ্চ পর্যন্ত যেত যেখানে ব্যান্ড বাজছিল। পণ্ডিত হরিপ্রসাদ, ধূসর চুল ও তীক্ষ্ণ চোখের এক ব্যক্তি, যাকে বিশেষভাবে এই অনুষ্ঠানের জন্য ডাকা হয়েছিল, এক বিনম্র অথচ শীতল অভিবাদন জানিয়ে তাকে জায়গা করে দিলেন। আমার প্রিয় বন্ধুরা, রাজেশ্বর শুরু করলেন। তার কণ্ঠস্বর সেই ব্যক্তির অধিকারের সাথে প্রতিধ্বনিত হচ্ছিল যে কখনো না শব্দ শোনেনি। আজকের রাতটি বিশেষ, কেবল এই জন্য নয় যে আমি আমার জীবনের আরও একটি বছর পালন করছি, বরং এই জন্য যে আমি আপনাদের সবার সাথে একটি ছোট বিনোদন ভাগ করে নিতে চাই। কিছু অতিথির প্রত্যাশিত হাসি মীরার পেটে মোচড় ধরিয়ে দিল। আপনারা যেমন জানেন, আমার পরিবারের কত্থকের সাথে এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে। আমার ঠাকুরদা আমাদের এলাকায় এই কলার অন্যতম মহান পৃষ্ঠপোষক ছিলেন। আমার বাবা শ্রেষ্ঠ নর্তকীদের সাথে নৃত্য করেছেন এবং তিনি একটি নাটকীয় বিরতি নিলেন। আমি সেই শিখাকে জীবিত রেখেছি। তালি এবং হাসি ছড়িয়ে পড়ল। মীরা দেখল যে কোণে বসা মিসেস দেবয়ানীর মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং তার হাতগুলো কোলের উপর শক্ত করে ধরা ছিল। কিন্তু আজ রাতে, রাজেশ্বর চালিয়ে গেলেন, আমি কিছু আলাদা করতে চাই। আমি দেখাতে চাই যে কত্থক কেবল মুদ্রা ও সঙ্গীত নয়, এটি রক্ত, এটি বংশধারা, এটি এমন কিছু যা রাস্তায় বা রান্নাঘরে শেখা যায় না। মীরার হৃৎস্পন্দন দ্রুত হতে শুরু করল। কিছু একটা ভয়ানক হতে চলেছিল। সে তার অস্তিত্বের প্রতিটি রন্ধ্রে তা অনুভব করছিল। অবন্তিকা, আমার প্রিয়, তুমি কি আমাদের বিশেষ অতিথিকে আমার কাছে নিয়ে আসতে পারো? রাজেশ্বর সিংয়ের মেয়ে অবন্তিকা সিং ভিড়ের মধ্যে থেকে হাসতে হাসতে বেরিয়ে এলো, যাকে মীরা খুব ভালো করেই চিনত। এটি সেই একই হাসি ছিল যা সে কোনো দামি জিনিস ভাঙার পর এবং মীরার ওপর দোষ চাপানোর আগে হাসত। সেই হাসি যা প্রতিটি ছোটখাটো প্রতিদিনের নিষ্ঠুরতার আগে আসত। তারপর অবন্তিকা সরাসরি মীরার দিকে এগিয়ে গেল। তুমি, অবন্তিকা তার হাত থেকে থালাটি কেড়ে নিয়ে বলল, আমার বাবা তোমার সাথে দেখা করতে চান। ম্যাম, আমি না। মীরা পিছিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু ২ অতিথি তার পথ আটকে দিল, যারা যা ঘটছে তা দেখে আনন্দ পাচ্ছিল। লজ্জা পেও না। অবন্তিকা তার বাহু জোরে ধরল। এটি তোমার জ্বলে ওঠার মুহূর্ত। হাসি আরও বেড়ে গেল, কারণ মীরাকে প্রায় টেনে হিচড়ে মঞ্চে নিয়ে যাওয়া হলো।
সে অনুভব করল যে 200 মানুষের দৃষ্টি তার উপর আটকে ছিল, তাকে বিচার করছিল, উপহাস করছিল। সে রাজেশ্বরের সামনে পৌঁছলে তিনি তাকে ওপর থেকে নিচ পর্যন্ত সেই একই অবজ্ঞার সাথে দেখলেন যা তিনি হীন জ্ঞান করা লোকেদের জন্য বরাদ্দ রাখতেন। দেবী ও সজ্জনগণ, রাজেশ্বর ঘোষণা করলেন, আমি আপনাদের মীরার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, আমাদের পরিচারিকা। বহু বছর ধরে আমাদের মেঝে পরিষ্কার করছে, আমাদের কাপড় কাচ্ছে, খাবার পরিবেশন করছে। প্রতিটি শব্দ যেন ছিল এক একটি আঘাত। মীরা মাথা নিচু করে রেখেছিল, কিন্তু তার হাত কাঁপছিল। আমার মেয়ে অবন্তিকা আজ আমাকে খুব অদ্ভুত একটা কথা জানিয়েছে। রাজেশ্বর একজন শিকারীর মতো মীরার চারপাশ দিয়ে ঘুরতে লাগলেন। মনে হচ্ছে আমাদের এই ছোট পরিচারিকা অন্য এক কর্মীকে বলেছে যে তার ঠাকুমা তাকে কত্থক শিখিয়েছেন, তাই না মীরা? মীরা জবাব দিল না। সে পারল না। বছরের পর বছর জমে থাকা অপমানের চাপে কথাগুলো তার গলায় আটকে গিয়েছিল। এটা কি সত্যি? রাজেশ্বর এবার জোরে পুনরাবৃত্তি করলেন। হ্যাঁ স্যার, মীরা ফিসফিস করে বলল। আমি শুনতে পাইনি। হ্যাঁ স্যার, সে একটু জোরে বলল। আমার ঠাকুমা আমাকে শিখিয়েছেন। পুরো হলে অট্টহাসি ফেটে পড়ল। মীরা চোখ বন্ধ করে নিল, মনে মনে চাইছিল পৃথিবীটা যেন ফাঁক হয়ে যায় আর সে তার ভেতরে ঢুকে যায়। শুনলেন তো? রাজেশ্বর নাটকীয় ভঙ্গিতে অতিথিদের উদ্দেশ্য করে বললেন, পরিচারিকা কত্থক নাচতে জানে, কি অদ্ভুত কথা! নিশ্চয়ই ঘর মোছা আর ঝাড়ু দেওয়ার ফাঁকে শিখেছে। হাসি আর অপমান আরও বাড়ল। মীরার মনে হলো এবার হয়তো চোখের জল বেরিয়ে আসবে, কিন্তু সে তা আটকে নিল। সে তাদের এই তৃপ্তি দেবে না। ঠিক আছে মীরা, রাজেশ্বর তার কাছে চলে এলেন, এত কাছে যে মীরা তার নিঃশ্বাসে হুইস্কির গন্ধ পাচ্ছিল। আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, একটি খেলা বা একটি বাজি, যদি তুমি তেমনটা বলতে চাও। আবারও নিস্তব্ধতা নেমে এলো, এমনকি যারা নেশায় বুঝছিল তারাও মনোযোগ দিল। এখন যদি তুমি এই কত্থক নাচো, রাজেশ্বর ব্যান্ডের দিকে ইশারা করলেন, যদি তুমি এটা সত্যিই নাচো, যেমনটা নাচা উচিত, তবে আমি তোমাকে বিয়ে করব। ঘরটি হাসি এবং বিস্ময়ের আওয়াজে ভরে উঠল। কেউ তালি বাজালো, কেউ ঠাট্টা করল। অবন্তিকা এত জোরে হাসছিল যে তাকে পাশের একজন অতিথির সাহায্য নিতে হল। মীরা প্রথমবারের মতো ওপরের দিকে তাকাল। তার চোখ রাজেশ্বরের চোখের সাথে মিলল এবং তার অভিব্যক্তিতে কিছু একটা বদলে গেল। এক মুহূর্তের জন্য, স্রেফ এক মুহূর্তের জন্য, তিনি মীরার সেই দৃষ্টিতে যা দেখলেন তাতে তাকে অবাক মনে হল। সেটি ভয় ছিল না, সেটি নতি স্বীকার করাও ছিল না, সেটি এমন কিছু ছিল যা তিনি চিনতে পারলেন না। কিন্তু রাজেশ্বর আবার নিজের মেজাজ ফিরে পেলেন। যদি তুমি ব্যর্থ হও, যদি তোমার পা টলে যায়, যদি তুমি প্রমাণ করো যে তুমি তাই যা তোমাকে দেখাচ্ছে, একজন সাধারণ পরিচারিকা যে কিছুই জানে না, তবে তুমি আজ রাতে এই বাড়ি থেকে কোনো পরিচয়পত্র ছাড়া, কোনো বেতন ছাড়া একদম রিক্ত হাতে বেরিয়ে যাবে। রাজেশ্বর! দেবযানীর কণ্ঠস্বর কোণ থেকে দুর্বলভাবে ভেসে এলো, কিন্তু তিনি এক নজরেই তাকে শান্ত করে দিলেন। তুমি কি রাজি? রাজেশ্বর মজা করার ভঙ্গিতে মীরার দিকে হাত বাড়িয়ে জিজ্ঞাসা করলেন। সময় যেন থমকে গেল। মীরা সেই বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকাল। তারপর অতিথিতে ভরা হলটি দেখল, যারা কৌতূহলী ও নিষ্ঠুর দৃষ্টিতে তাকিয়েছিল। সে অবন্তিকাকে দেখল, যে অশুভ প্রতীক্ষায় হাসছিল। সে মিসেস দেবযানীকে দেখল, যার চোখ প্রার্থনা ও অপরাধ বোধে ভরা ছিল। আর ঠিক তখনই তার মনে ঠাকুমা অমৃতার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। কত্থক পা দিয়ে হয় না রে মা, এটি আত্মা দিয়ে নাচা হয়। আর তোর আত্মা যে কোনো হাবেলির চেয়ে বড়, যে কোনো সম্পত্তির চেয়ে বেশি দামি। মীরা দীর্ঘশ্বাস নিল। বছরের পর বছর ধরে চলা খামোশি, বছরের পর বছর ধরে অদৃশ্য হয়ে থাকা, বছরের পর বছর মানুষের চেয়ে কম গণ্য হওয়া, সেই সব কিছু অদৃশ্য শিকলের মতো তার কাঁধে ভারী হয়ে চেপে বসছিল। কিন্তু সে সাথে অন্য কিছুও বয়ে নিয়ে চলছিল, যার সম্পর্কে সেই হলে কারও কোনো ধারণা ছিল না। সে অমৃতা শর্মার উত্তরাধিকার বহন করছিল। আমি রাজি, মীরা বলল। তার কণ্ঠস্বর নরম হলেও সেই নিস্তব্ধতায় দূরের বজ্রধ্বনির মতো প্রতিধ্বনিত হল। রাজেশ্বর চোখের পলক ফেললেন। তিনি সত্যিই অবাক হয়েছিলেন যে মীরা রাজি হয়ে গিয়েছিল। তিনি চোখের জল, প্রার্থনা বা হয়তো লজ্জায় পালিয়ে যাওয়ার আশা করেছিলেন, কিন্তু এটি নয়। খুব ভালো, তিনি দ্রুত সামলে নিলেন। কেউ যেন না বলে যে রাজেশ্বর সিং নিজের কথার খেলাফ করেন। পণ্ডিত হরিপ্রসাদ, দয়া করে আপনার কাছে থাকা সবচেয়ে কঠিন সুরটি বাজান। আমি দেখতে চাই আমাদের পরিচারিকা সত্যিই কত্থক নাচতে পারে কিনা। পণ্ডিত হরিপ্রসাদ ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেলেন। তার দৃষ্টি
এক মুহূর্তের জন্য মীরার উপর স্থির হল এবং তার অভিব্যক্তিতে কিছু পরিবর্তন এলো। মনে হচ্ছিল যেন তিনি এমন কিছু দেখছিলেন যা অন্য কেউ দেখতে পাচ্ছিল না। আপনি কি নিশ্চিত সিং সাহেব? গুরুজি শান্ত স্বরে জিজ্ঞাসা করলেন। যে কত্থকের কথা আমি ভাবছি তা অপেশাদারদের জন্য নয়। অবশ্যই, রাজেশ্বর চিৎকার করে বললেন। আমি চাই সবাই আসল প্রতিভা আর একজন পরিচারিকার কল্পনার মধ্যে পার্থক্য দেখুক। পণ্ডিত হরিপ্রসাদ ধীরে ধীরে মাথা নাড়লেন, কিন্তু নিজের ব্যান্ডের দিকে ফেরার আগে তিনি এক অপ্রত্যাশিত কাজ করলেন। তিনি মীরার কাছে গেলেন এবং তার কানে কিছু একটা ফিসফিস করে বললেন, যা আর কেউ শুনতে পেল না। মীরার চোখ একটু বড় হয়ে গেল। তারপর প্রায় অদৃশ্যভাবে সে মাথা নাড়ল। খুব ভালো, গুরুজি তার সঙ্গীত শিল্পীদের উদ্দেশ্য করে বললেন। প্রস্তুত করো বিরহ গান, পূর্ণ সংস্করণ। হলে ফিসফাস ছড়িয়ে পড়ল। এমনকি কিছু অতিথি যারা কত্থক সম্পর্কে কিছুই জানত না, তারাও এই নামটি চিনতে পারল। এটি ছিল সবচেয়ে জটিল ও আবেগঘন রচনার একটি। এটি নাচার জন্য কেবল নিখুঁত কৌশলই নয়, বরং এমন এক আত্মার প্রয়োজন ছিল যা দশকের পর দশক ধরে জমে থাকা ব্যথা, প্রেম ও হারানোর বেদনা প্রকাশ করতে পারে। রাজেশ্বর ভ্রু কুঁচকালেন। তিনি আশা করেননি যে গুরুজি এমন গুরুত্বপূর্ণ কিছু বেছে নেবেন, কিন্তু এখন পিছিয়ে আসা অনেক দেরি হয়ে গিয়েছে। তোমার একজন সঙ্গীর প্রয়োজন, রাজেশ্বর এক নিষ্ঠুর হাসির সাথে বললেন। একজন পরিচারিকার সাথে কে নাচতে চায়? হাসি আবার হলে ছড়িয়ে পড়ল। কেউ নড়ল না। অবশ্যই কেউ আসবে না। কে প্রকাশ্য অপমানের সাথে যুক্ত হতে চাইবে? আমি ওর সাথে নাচব। একটি কণ্ঠস্বর হলের পেছন থেকে ভেসে এলো। সবাই এটি দেখতে ঘুরল যে কে কথাটি বলল। একজন যুবক দৃঢ় পায়ে মঞ্চের দিকে এগিয়ে আসছিল। সে এমন একটি স্যুট পরেছিল যা স্পষ্টতই অনেক পুরনো হয়ে গিয়েছিল, এবং সেই রাজকীয় পরিবেশের মধ্যে তার উপস্থিতি মীরার মতোই বেমানান ছিল। অর্জুন? রাজেশ্বর চোখ সরু করলেন। মালির ছেলে, যাকে আমি বছর কয়েক আগে বের করে দিয়েছিলাম, তুমি এখানে কিভাবে এলে? আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল মিসেস দেবয়ানী দ্বারা। সবার দৃষ্টি দেবয়ানীর দিকে গেল, যিনি কোনো কথা না বলে হালকাভাবে মাথা নাড়লেন। রাজেশ্বর চোয়াল শক্ত করলেন। তিনি স্পষ্টতই রাগান্বিত ছিলেন, কিন্তু তিনি সব অতিথির সামনে নিজের স্ত্রীর কথার অবমাননা করতে পারলেন না, যা আরও বড় হাঙ্গামা তৈরি করতে পারত। যেমন তোমার ইচ্ছে। তিনি কথাগুলো এক প্রকার উগরে দিলেন। দুই চাকর একসাথে নাচছে, কি কাব্যিক ব্যাপার! অর্জুন মঞ্চে উঠে মীরার সামনে দাঁড়াল। তাদের চোখ মিলল, এবং সেই দৃষ্টিতে বহু বছরের ভাগ করে নেওয়া ইতিহাস ছিল। সেই একই হাবেলির ছায়ায় গড়ে ওঠা বন্ধুত্ব, বহু বছরের গোপন রহস্য। প্রস্তুত? অর্জুন ফিসফিস করে বলল। মীরা তার হাত ধরল। সারা জীবন ধরে। পণ্ডিত হরিপ্রসাদ নিজের কাঠি তুললেন। ব্যান্ড তাদের বাদ্যযন্ত্র প্রস্তুত করল। 200 অতিথি তাদের নিঃশ্বাস বন্ধ করে নিল। কেউ কৌতূহলে, কেউ অধীর আগ্রহে, আর কেউ উপহাস করার সঠিক মুহূর্তের অপেক্ষায় ছিল। আর তারপর বিরহ গানের প্রথম সুর হলে ভাসতে শুরু করল। কিন্তু তার পরে যা ঘটল তা কেউ কল্পনাও করতে পারেনি। বিরহ গানের প্রথম সুরগুলো শরৎকালের বাতাসে ওড়া পাতার মতো ভাসছিল। এটি এমন এক সুর যা ধীর, প্রায় ফিসফাসের মতো শুরু হতো, কিন্তু নিজের ভেতরে এক আবেগীয় ঝড়ের পূর্ণ শক্তি ধরে রাখত। মীরা এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করে নিল, আর সেই সংক্ষিপ্ত সময়ে সে আর রাজেশ্বর হাভেলির হলে ছিল না। সে সেই ছোট্ট ঘরের রান্নাঘরে ছিল, যেখানে সে বড় হয়েছিল, যেখানে পুরনো কাঠের মেঝে আর দেয়ালগুলোতে তার ঠাকুমা তৈরি করা কফির গন্ধ মিশে থাকত। কত্থক হল এক কথোপকথন রেমা, তার ঠাকুমা অমৃতা বলতেন, যখন তিনি জায়গা করার জন্য আসবাবপত্র সরাতেন। দুই আত্মা কোনো শব্দ ছাড়াই কথা বলছে, এমন সব গোপন কথা বলছে যা মুখে বলার সাহস হয় না। মীরা চোখ খুলল। তার সামনে অর্জুন তাকে সেই ভরসার সাথে দেখছিল যা কেবল বহু বছরের বন্ধুত্বই গড়ে তুলতে পারে। অর্জুনেরও মনে ছিল, সেও সেই দুপুরগুলোতে উপস্থিত থাকত যখন অমৃতা তাদের প্রাথমিক মুদ্রাগুলো শেখাতেন, তাদের ভুলের ওপর হাসতেন আর ছোট ছোট সাফল্যগুলো উদযাপন করতেন। আমার উপর ভরসা রাখো, অর্জুন এত ধীর স্বরে বলল যে কেবল মীরাই শুনতে পেল। এবং তারপর মীরা প্রথম পদক্ষেপটি নিল। পুরো হল নিঃশ্বাস আটকে বসেছিল। এটি কোনো অদ্ভুত বা অনিশ্চিত পদক্ষেপ ছিল না। এটি এমন কোনো ব্যক্তির নড়াচড়া ছিল না যে ভুলে যাওয়া পাঠ মনে করার চেষ্টা করছে। এটি সেই ব্যক্তির পদক্ষেপ যে এমন এক ভাষায় কথা বলছে যা তার হাড়ের মধ্যে, তার রক্তের মধ্যে,
তার হৃৎস্পন্দনের প্রতিটি তালে মিশে আছে। অর্জুন নিখুঁতভাবে তার জবাব দিচ্ছিল। সে মীরাকে পথ দেখাচ্ছিল, কিন্তু তার ওপর আধিপত্য না ফলিয়ে এমনভাবে সাথে চলছিল যেন তারা এক দেহেরই দুই অংশ। রাজেশ্বরের সেই ঠাট্টার হাসি ফিকে হতে শুরু করল। মীরা জলের মতো, আগুনের মতো গতিতে চলছিল, এমন কিছু যা সেই উর্দির আর রূপোর থালার জগতের সাথে কোনোভাবেই মেলে না। প্রতিটি মোচড় ছিল এক একটি ঘোষণা, প্রতিটি পদক্ষেপ ছিল বছরের পর বছর সহ্য করা মৌন অপমানের এক একটি জবাব। পণ্ডিত হরিপ্রসাদ মঞ্চ থেকে দেখছিলেন, এবং বহু বছর পর প্রথমবারের মতো তার চোখ ভিজে এলো। তিনি বিশ্বের শ্রেষ্ঠ মঞ্চগুলোতে মহান নর্তকীদের দেখেছেন, আন্তর্জাতিক তারকাদের জন্য ব্যান্ড পরিচালনা করেছেন, কিন্তু যা তিনি এখন দেখছিলেন তা সম্পূর্ণ আলাদা ছিল। এটি ছিল সত্য, এটি ছিল বেদনা যা কলায় রূপান্তরিত হয়েছিল, এটি ছিল এক মহিলার আত্মা যা অবশেষে নিজেকে অস্তিত্বশীল হওয়ার সুযোগ দিচ্ছে। অতিথিরা বিভ্রান্ত হয়ে একে অপরের দিকে তাকাতে শুরু করল। কেউ হাসা বন্ধ করে দিল, কেউ বিস্ময়ে সামনের দিকে ঝুঁকে পড়ল। কি হচ্ছে এসব? এক মহিলা তার স্বামীকে ফিসফিস করে জিজ্ঞাসা করলেন। আমার কোনো ধারণা নেই, তিনি জবাব দিলেন, চোখ ফেরাতে না পেরে। অবন্তিকা সিং মুষ্টিবদ্ধ হাতে তাকিয়েছিল। এমনটা হওয়ার কথা ছিল না। পরিচারিকার পা টলে যাওয়ার কথা ছিল, তার উপহাস হওয়ার কথা ছিল, কিন্তু তার বদলে মীরা উজ্জ্বল হয়ে জ্বলছিল। সঙ্গীতের তীব্রতা বাড়ল। রচনার সবচেয়ে জটিল মুহূর্তটি এলো, যেখানে সারঙ্গী তার সবচেয়ে করুণ সুরে কেঁদে ওঠে, এবং নৃত্য তখন শরীর ও আত্মার কাছে সবকিছু দাবি করে। অর্জুন মীরাকে এমন এক কায়দায় তুলে ধরল যা মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ জানাচ্ছিল। সে পেছনের দিকে এমন রাজকীয় ভঙ্গিতে ঝুঁকে গেল যা দর্শকদের অনেক মহিলাকে অবাক করে দিতে বাধ্য করল। রাজেশ্বর এক পা পিছিয়ে গেলেন, প্রায় হোঁচট খেলেন। তার মুখের সব রং উড়ে গিয়েছিল, কারণ তিনি সেই মুদ্রাকে চিনতে পেরেছিলেন। তিনি এটি আগে দেখেছিলেন, বহু বহু বছর আগে। এটি হতে পারে না, তিনি নিজে নিজে বিড়বিড় করলেন। এটি অসম্ভব। হলের কোণ থেকে দেবয়ানী সিংও কিছু একটা চিনতে পেরেছিলেন। তার হাত কোলের উপর কাঁপছিল এবং তার চোখ থেকে অবিরত জল পড়ছিল, এমন এক জল যা একটি গোপন রহস্য সযত্নে ধরে রেখেছিল, যা তিনি কয়েক দশক ধরে সমাধিস্থ করে রেখেছিলেন। সঙ্গীত চলতে থাকল এবং তার সাথে হলের পরিবর্তন পূর্ণতা পেল। এখন আর কেউ হাসছিল না। 200 মানুষ সেই অস্থায়ী মঞ্চে যা ঘটছিল তাতে পুরোপুরি মন্ত্রমুগ্ধ ছিল। মীরা এখন চোখ বন্ধ করে নাচছিল, পুরোপুরি সঙ্গীতের কাছে সমর্পিত। আর সে যখন নাচছিল তখন তার মনে পড়ল তার ঠাকুমার সেই কুচকানো হাতের স্পর্শ মনে পড়ল। মনে পড়ল সেই সব গল্প যা অমৃতা তাকে নিজের যৌবন সম্পর্কে বলতেন, সেই সব মঞ্চের কথা যেখানে তিনি আলো ছড়িয়েছিলেন, সেই ভালোবাসার কথা যা তিনি হারিয়েছিলেন, সেই সব সিদ্ধান্তের কথা যা জীবন তাকে নিতে বাধ্য করেছিল। একদিন আমার বাচ্চা, অমৃতা তার শেষ দিনগুলোতে তাকে বলেছিলেন, যখন রোগ তাকে বিছানা থেকে উঠতে দিচ্ছিল না, একদিন দুনিয়া দেখবে তুই আসলে কে। আর সেদিন আমি চাই তুই মনে রাখিস যে আসল প্রতিভাকে প্রকাশ পাবার জন্য তালি পাওয়ার প্রয়োজন হয় না, কিন্তু যখন তালি বাজবে তখন তা সেই বিনম্রতার সাথে গ্রহণ করিস যে বিনম্রতার সাথে তুই খামোশিকে গ্রহণ করেছিস। মীরার বন্ধ চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল যখন সে এক নিখুঁত পাক নিল। পণ্ডিত হরিপ্রসাদ এমন এক আবেগের সাথে পরিচালনা করছিলেন যা তিনি বহু বছর অনুভব করেননি। তার সঙ্গীত শিল্পীরাও তা অনুভব করল এবং এমন এক উপস্থাপনা দিল যা আগের সব মহড়াকে ছাড়িয়ে গেল। মনে হচ্ছিল যেন সঙ্গীত নিজেই চিনতে পারছে যে অসাধারণ কিছু ঘটছে। অর্জুন মীরাকে শেষ ধাপগুলোর দিকে নিয়ে গেল, সেই সব চাল যা অমৃতা তাদের গোপনে শিখিয়েছিলেন, সেই সব চাল যা এক বিশেষ কাহিনী বলত, এমন এক মহিলার কাহিনী যে যা কিছু ভালোবাসত তা রক্ষা করার জন্য সব কিছু ত্যাগ করেছিল। সঙ্গীত শেষ হওয়ার আর কয়েক সেকেন্ড বাকি ছিল, এবং তখনই অপ্রত্যাশিত কিছু ঘটল। সঙ্গীত হঠাৎ থেমে গেল, রচনা শেষ হওয়ার কারণে নয়, বরং কারো চিৎকারের কারণে। ব্যাস, অনেক হয়েছে। এটি অবন্তিকা ছিল। সে মঞ্চে উঠে পড়েছিল এবং এখন নর্তকীয় ব্যান্ডের মাঝখানে দাঁড়িয়েছিল। তার মুখে এমন রাগ ছিল যা সে আর চেপে রাখতে পারছিল না। এটি প্রতারণা। সে মীরার দিকে আঙুল তুলে চিৎকার করে বলল, ওকে শেখানোর জন্য কাউকে রাখা হয়েছিল, এটি সব আগে থেকে ঠিক করা ছিল, এটি আমার বাবাকে অপমান করার একটি জাল। এর পরের নিস্তব্ধতা যে কোনো সঙ্গীতের চেয়ে বেশি ভারী ছিল। মীরা স্থির দাঁড়িয়েছিল, নাচের পরিশ্রমে সে হাঁপাচ্ছিল। অর্জুন তার পাশে সুরক্ষামূলকভাবে দাঁড়িয়েছিল। অবন্তিকা, রাজেশ্বরের কণ্ঠস্বর অদ্ভুত শোনাচ্ছিল, তাতে তার সাধারণ দাপট ছিল না। বসো। না বাবা,
আপনি এটা মানতে পারেন না যে এই পরিচারিকা সত্যিই এমন কত্থক জানে? কেউ ওকে সাহায্য করেছে, কেউ আমাদের সাথে বেইমানি করেছে। আমি বলেছি, বসো। অবন্তিকা তার বাবাকে অবিশ্বাস ভরে দেখল। তিনি কখনো তার সাথে এভাবে কথা বলেননি। অতিথিদের সামনে কখনো নয়, একজন কর্মচারীর পক্ষ নিয়ে কখনো নয়। কিন্তু রাজেশ্বর মীরাকে বাঁচাচ্ছিলেন না। তিনি এমন কিছু বিশ্লেষণ করছিলেন যা তার মস্তিষ্ক স্বীকার করতে অস্বীকার করছিল। তিনি ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেলেন। তার প্রতিটি পদক্ষেপ হলের পূর্ণ নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছিল। অতিথিরা তাকে দেখছিল, বিভ্রান্ত হয়ে অনুভব করছিল যে সেই দৃশ্যের নিচে গভীর কিছু একটা লুকিয়ে আছে। রাজেশ্বর মীরার সামনে এসে থামলেন। তার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে তার মুখের প্রতিটি বৈশিষ্ট্য লক্ষ্য করছিলেন, যেন তাকে প্রথমবার দেখছেন। তোমার ঠাকুমার নাম কি ছিল? তিনি কাঁপানো গলায় জিজ্ঞাসা করলেন। মীরা মাথা উঁচু করে তার চোখে চোখ রেখে নির্ভয়ে তাকাল। অমৃতা, অমৃতা শর্মা। রাজেশ্বরের গলা থেকে এক অদ্ভুত আওয়াজ বেরোল। এটি কোনো শব্দ ছিল না, এটি এমন কিছু যা দেখে মনে হচ্ছিল যেন তার ফুসফুস থেকে সব বাতাস কেড়ে নেওয়া হয়েছে। অমৃতা? তিনি নামটির পুনরাবৃত্তি করলেন, যেন কোনো ভূত দেখছেন। নিজের কোণ থেকে দেবয়ানী হঠাৎ দাঁড়িয়ে পড়লেন। তার শরবতের গ্লাসটি পড়ে গেল। কেউ সেদিকে মনোযোগ দিল না। সবার নজর ছিল রাজেশ্বর ও মীরার ওপর। আপনি কি তাকে চিনতেন? মীরা জিজ্ঞাসা করল, এবং তার কণ্ঠে নতুন কিছু ছিল। এটি চ্যালেঞ্জ ছিল না, এটি একটি প্রশ্ন ছিল যা বহু বছর ধরে চেপে রাখা হয়েছিল। রাজেশ্বর কোনো জবাব দিলেন না। তিনি পারলেন না। তিনি মীরাকে এমনভাবে দেখছিলেন যেন সত্যিই কোনো অতীত দেখছেন, কারণ তিনি সত্যিই তাই অনুভব করছিলেন। সেই একই চোখ, থুতনির সেই একই গড়ন, নড়াচড়া করার সেই একই ভঙ্গি। মনে হচ্ছিল যেন অমৃতা শর্মা তার মুখোমুখি হওয়ার জন্য কবর থেকে ফিরে এসেছেন। নৃত্য এখনও শেষ হয়নি। পণ্ডিত হরিপ্রসাদের কণ্ঠস্বর এক চিরের মতো সেই মুহূর্তটিকে কেটে দিল। সবাই তার দিকে ঘুরল। রচনার একটি শেষ থাকে, গুরুজি মঞ্চের দিকে হাঁটতে হাঁটতে বললেন, এবং এই মেয়েটি তা শেষ করার যোগ্য, যতক্ষণ না অবশ্যই সিং সাহেব সময়ের আগে নিজের হার মেনে নিতে চান। এটি ছিল এক সরাসরি ও স্পষ্ট চ্যালেঞ্জ। রাজেশ্বর যেন ঘোর থেকে জেগে উঠলেন। তিনি পণ্ডিত হরিপ্রসাদকে রাগ আর অন্য এক মিশ্র অনুভূতির সাথে দেখলেন, যা হয়তো ভয় হতে পারত। সঙ্গীত শেষ করো। তিনি নিজের গলার সেই দাপট ফিরিয়ে আনার চেষ্টা করে আদেশ দিলেন। কিন্তু যখন এটি শেষ হবে, তখন আমার জবাব চাই। গুরুজি মাথা নাড়লেন এবং নিজের জায়গায় ফিরে গেলেন। তিনি কাঠি তুললেন। বাদ্যকাররা প্রস্তুত হল। সঙ্গীত আবার শুরু হওয়ার আগে অর্জুন মীরার কাছে এলো। তুমি ঠিক আছো তো? সে ফিসফিস করে বলল। মীরা তাকে দেখল। তার চোখে এখন অন্য কিছু ছিল, এক এমন দৃঢ় সংকল্প যা অর্জুন আগে কখনো দেখেনি। আমার ঠাকুমা একবার বলেছিলেন যে এই দিনটা আসবে, সে জবাব দিল। তিনি বলেছিলেন যখন এটা আসবে তখন সত্যিটা বলতে ভয় পাস না, কারণ সত্যই আমাদের সবাইকে স্বাধীন করবে। তুমি কি বলছো? কিন্তু মীরা জবাব দেওয়ার আগেই সঙ্গীত আবার শুরু হয়ে গেল। বিরহ গানের শেষ অংশগুলো ছিল সবচেয়ে আবেগপ্রবণ। এটি সেই মুহূর্ত যখন সুরকার তার বাবার মৃত্যুর সব যন্ত্রণা ঢেলে দিয়েছিলেন। এটি সেই সঙ্গীত যা হারানো, চিরন্তন প্রেম এবং সেই সব বিদায়ের কথা বলতো যার কষ্ট কখনো শেষ হয় না। মীরা সেই শেষ মুহূর্তগুলোতে খোলা চোখে নাচছিল, এমন এক বিন্দুর দিকে তাকিয়েছিল যা অন্য কেউ দেখতে পাচ্ছিল না। সে তার ঠাকুমার জন্য নাচছিল, সে বহু বছরের খামোশির জন্য নাচছিল, সে সেই সত্যের জন্য নাচছিল যা শীঘ্রই সামনে আসতে চলেছিল। অর্জুন তাকে সেই শেষ মুদ্রায় সামলে নিল, যেখানে নর্তকীর শরীর পূর্ণ সমর্পণে পেছনের দিকে ঝুঁকে যায়, ঠিক যেমন এক ফুল অন্ধকারে বহু বছর থাকার পর সূর্যের দিকে মুখ তোলে। সারঙ্গীর শেষ সুরটি বাতাসে এক অনন্ত কাল ধরে ভেসে রইল, এবং তারপর নিস্তব্ধতা। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, আর তারপর যা ঘটল তা কেউ আশা করেনি। হলে একটি একা তালি প্রতিধ্বনিত হতে লাগল, তারপর আরও একটি এবং আরও একটি। 10 সেকেন্ডের কম সময়ের মধ্যে 200 মানুষ দাঁড়িয়ে তালি বাজাচ্ছিল, এত তীব্রভাবে যে ক্রিস্টাল ঝাড় লণ্ঠনগুলো কাঁপছিল। মীরা স্থির দাঁড়িয়েছিল, এখনও অর্জুনের বাহুবন্দী হয়ে যা ঘটছিল তা বোঝার চেষ্টা করছিল। তার চোখ থেকে জল পড়ছিল, কিন্তু এইবার তা অপমানের ছিল না। পণ্ডিত হরিপ্রসাদ কাঠি নিচে রাখলেন এবং মঞ্চের দিকে এগিয়ে এলেন। তিনি মীরার হাত শ্রদ্ধার সাথে ধরলেন এবং তার সামনে মাথা নিচু করলেন। অমৃতা আজ গর্বিত হতেন, তিনি ধীর স্বরে বললেন,
কেবল তাকে শোনানোর জন্য। মীরা অবাক হয়ে তাকে দেখল। আপনি কি তাকে চিনতেন? গুরুজি বিষণ্ণভাবে হাসলেন। আমি তার শেষ শিষ্য ছিলাম, সবকিছু বদলে যাওয়ার আগে, তার হারিয়ে যাওয়ার আগে। হারিয়ে যাওয়া? আমার ঠাকুমা কখনো হারিয়ে যাননি। তিনি আমার সাথেই ছিলেন যতক্ষণ না। অনেক কথা আছে যা তুমি জানো না রে মা। গুরুজি তাকে শান্ত করলেন। কিন্তু এটি সেই আলোচনার সময় নয়। নিজের চারদিকে তাকাও, দেখো তুমি কি অর্জন করেছ। মীরা ধীরে ধীরে ঘুরে হলটি দেখল। তালি চলতেই থাকল। কিছু অতিথি প্রকাশ্যে কাঁদছিলেন, অন্যরা তাকে সেই সম্মানের সাথে দেখছিলেন যা তারা আগে কখনো দেখাননি। আর এই সব কিছুর মাঝি সে রাজেশ্বর সিংকে দেখল। তিনি তালি বাজাচ্ছিলেন না, তিনি কাঁদছিলেনও না, কোনো দৃশ্যমান আবেগ দেখাচ্ছিলেন না। কিন্তু তার চোখ এক অন্য কাহিনী বলছিল। তাতে এক এমন যন্ত্রণা ছিল যা মীরা বুঝতে পারল না, এক অপরাধ বোধ যা তাকে ভেতর থেকে খেয়ে ফেলছিল। আর তার পাশে দেবিয়ানী সিং নিঃশব্দে ফোপাচ্ছিলেন, হাত দিয়ে নিজের মুখ ঢেকে রেখেছিলেন। তার শরীর প্রতিটি নিঃশ্বাসের সাথে কাঁপছিল। কি হচ্ছে এসব? মীরা অর্জুনকে ফিসফিস করে বলল, ওরা আমাকে ওভাবে কেন দেখছে? অর্জুনের কাছে কোনো উত্তর ছিল না, কিন্তু পণ্ডিত হরিপ্রসাদের কাছে ছিল সত্যিটা। আমার প্রিয় মা, গুরুজি বললেন যখন তালি কমে আসছিল, সত্যিটা সামনে আসতে চলেছে। আর যখন এটি সামনে আসবে, তখনই হাবেলিতে কোনো কিছুই আর আগের মতো থাকবে না। রাজেশ্বর মঞ্চের দিকে এক পা বাড়ালেন। তার মুখমণ্ডল ছিল পরস্পর বিরোধী আবেগের মুখোশ। সবাই বাইরে যাও, তিনি এমন এক স্বরে আদেশ দিলেন যা কোনো তর্ক সহ্য করে না। পার্টি শেষ। অতিথিরা বিভ্রান্ত ও হতাশ হয়ে ফিসফাস করতে লাগলেন। কিন্তু রাজেশ্বরের অধিকার তার নিজের বাড়িতে পূর্ণ ছিল, এবং একে একে তারা বেরিয়ে যেতে শুরু করলেন। অবন্তিকা তার বাবার কাছে যাবার চেষ্টা করল, কিন্তু তিনি এক ইশারায় তাকে থামিয়ে দিলেন। তুমিও অবন্তিকা, নিজের ঘরে যাও। কিন্তু বাবা, অবন্তিকার চোখে এখন আগুন জ্বলছিল, কিন্তু সে আদেশ মান্য করল। মীরার দিকে শেষ এক ঘৃণাভরা নজর দেওয়ার পর শীঘ্রই বিশাল হলটি খালি হয়ে গেল। কেবল রাজেশ্বর, দেবযানী, মীরা, অর্জুন ও পণ্ডিত হরিপ্রসাদ অবশিষ্ট রইলেন। ক্রিস্টাল ঝাল্লণ্ঠনগুলো তাদের ওপর জ্বলছিল, যেন তারা আসন্ন সময়ের এক এক খামোশ সাক্ষী। রাজেশ্বর মীরার দিকে এগিয়ে এলেন, যতক্ষণ না তারা মাত্র 1 মিটার দূরত্বে থাকলেন। অমৃতা শর্মা। তিনি নামটি এমনভাবে বললেন যেন প্রতিটি শব্দ তাকে কষ্ট দিচ্ছিল। তিনি কি তোমাকে কখনো তোমার জন্মের আগের জীবন সম্পর্কে কিছু বলেছিলেন? তিনি কি তোমাকে সেই দুনিয়ার কথা বলেছিলেন যার সাথে তিনি যুক্ত ছিলেন? মীরার মনে হল পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমার ঠাকুমা একজন নর্তকী ছিলেন, সে এমন গলায় জবাব দিল যা খুব কষ্টে তাকে মান্য করছিল। তিনি তার প্রজন্মের সেরাদের একজন ছিলেন, কিন্তু তাকে সবকিছু ছাড়তে হয়েছিল। তিনি কখনো বলেননি কেন। রাজেশ্বর চোখ বন্ধ করে নিলেন। আমি জানি কেন। আর সেই 3টি শব্দের সাথে মীরার জগৎ চুরমার হতে শুরু করল। বিশাল হলে নিস্তব্ধতা এত গভীর ছিল যে মীরা নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। ক্রিস্টাল ঝাড়লণ্ঠন থেকে দেয়ালে ছায়াগুলো এমনভাবে নাচছিল যেন সেগুলো কোনো রহস্যের মুখ সাক্ষী। আমি জানি কেন। রাজেশ্বর সিংয়ের সেই 3টি শব্দ বাতাসে এখনও ভাসছিল, এক এমন ভার নিয়ে যা মীরা পুরোপুরি বুঝতে পারছিল না। সে শুধু তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মীরা তার চোখে আসার মতো যে কোনো সংকেত খুঁজছিল, কিন্তু সে কেবল এক এমন যন্ত্রণা খুঁজে পেল যা সে আগে কখনো দেখেনি। দেবযানী ধীরে ধীরে তার কাছে এসেছিলেন। মার্বেলের উপর তার পদক্ষেপের শব্দ খুব কমই শোনা যাচ্ছিল। তার গাল চোখে জলে ভিজে গিয়েছিল এবং তার হাত অনবরত কাঁপছিল। রাজেশ্বর, তার কণ্ঠস্বর ছিল এক ভাঙা ফিসকিসের মতো। আপনার এটি করার দরকার নেই, এখন নয়, এভাবে নয়। আর কখন? দেবযানী। রাজেশ্বর নিজের স্ত্রীর দিকে ফিরলেন। তার মুখে ব্যথা এবং চেপে রাখা রাগের এক মিশ্রণ ছিল। আমরা আর কত বছর ধরে এই ভনিতা চালিয়ে যাব? আমি এই মেয়েটিকে আমার বাড়িতে সেবা করতে আর কতবার দেখব কিছু না বলে? মীরার মনে হল যেন পায়ের তলার জমি সরে যাচ্ছে। তারা কোন বিষয়ে কথা বলছিলেন? এই পরিবারের রহস্যের সাথে তার কি সম্পর্ক ছিল? অর্জুন তার পাশে এসে দাঁড়াল, তার হাত শক্ত করে ধরে নিল। পণ্ডিত হরিপ্রসাদ মঞ্চের কাছে স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। প্রতিটি বিষয়কে সেই চোখে দেখছিলেন যা এমন সব সত্য জানত যেগুলোকে অন্যেরা উপেক্ষা করত। সিং সাহেব, মীরা নিজের কণ্ঠস্বর ফিরে পেল, যদিও সেটি তার কাছেও অদ্ভুত লাগছিল। আমার ঠাকুমা একজন বিনম্র মহিলা ছিলেন। আমরা একটি ছোট অ্যাপার্টমেন্টে থাকতাম। তিনি আমাকে খাওয়ানোর জন্য মানুষের বাড়িতে পরিষ্কারের কাজ করতেন। আমি বুঝতে পারছি না যে আপনার সাথে তার কি সম্পর্ক থাকতে পারে। রাজেশ্বর এক তিক্ত হাসি হাসলেন, যা খালি হলে প্রতিধ্বনিত হল। বিনম্র?
অমৃতা শর্মা বিনম্র। তিনি জানালার একটির দিকে হেঁটে গেলেন, সবার দিকে পিঠ ফিরিয়ে। তোমার ঠাকুমা এই দেশের সবচেয়ে অসাধারণ কত্থক নর্তকী ছিলেন। তিনি থিয়েটার ভরিয়ে দিতেন। পৃথিবী তার পায়ের নিচে ছিল। শক্তিশালী পুরুষেরা তার এক পলকের জন্য হাঁটু গেড়ে বসে পড়তেন। মীরা বিভ্রান্ত হয়ে মাথা নাড়ল। আমার ঠাকুমা আমাকে এটি কখনো বলেননি। তিনি শুধু বলেছিলেন যে তিনি যখন তরুণী ছিলেন তখন নাচতেন, কিন্তু তাকে সব ছেড়ে দিতে হয়েছিল। তাকে ছেড়ে দিতে হয়েছিল? রাজেশ্বর তিক্ততার সাথে শব্দগুলোর পুনরাবৃত্তি করলেন। কারণ আমি তাকে বাধ্য করেছিলাম। সময় থমকে গেল। দেবয়ানী এক সিসকি তুললেন। অর্জুন মীরার হাত আরও শক্ত করে ধরল। পণ্ডিত হরিপ্রসাদ চোখ বন্ধ করে নিলেন, যেন সেই স্বীকারোক্তি শোনা তাকে শারীরিক যন্ত্রণা দিচ্ছিল। কি? মীরার আওয়াজ খুব কম শোনা যাচ্ছিল। রাজেশ্বর অবশেষে তার দিকে ফিরলেন। তার মুখে এমন কিছু ছিল যা সে কখনো দেখার কল্পনাও করেননি। লজ্জা। আমি 25 বছরের ছিলাম যখন আমি অমৃতার সাথে দেখা করেছিলাম। সে 22 বছরের ছিল এবং আগেই একজন তারকা হয়ে গিয়েছিল। আমার বাবা আমাকে তাকে রাজকীয় থিয়েটারে নাচতে দেখার জন্য নিয়ে গিয়েছিলেন। আর যে মুহূর্তে সে মঞ্চে নামল, আমি জানতাম যে আমার জীবন আর আগের মতো থাকবে না। তিনি ধীরে ধীরে বলতে থাকলেন, যেন প্রতিটি পদক্ষেপ তাকে তার স্মৃতির আরও গভীরে নিয়ে যাচ্ছিল। আমি তাকে নিয়ে আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম। আমি তাকে প্রতিদিন ফুল পাঠাতাম। আমি প্রতিটি পরিবেশনার পর তার জন্য অপেক্ষা করতাম। প্রথমে তিনি আমাকে প্রত্যাখ্যান করেছিলেন, কিন্তু আমি যুবক ছিলাম, ধনী ছিলাম এবং মূর্খের মতো জেদ ধরে বসেছিলাম। অবশেষে তিনি আমার সাথে রাতের খাবারের জন্য রাজি হলেন। দেবয়ানী কাছের একটি চেয়ারে বসে পড়লেন। নিজেকে সামলাতে পারছিলেন না। তিনি এই কাহিনী জানতেন, কিন্তু মীরার সামনে এটি জোরে শোনা এক দুঃস্বপ্নকে নতুন করে বাঁচার মতো ছিল। আমরা প্রেমে পড়ে গিয়েছিলাম, রাজেশ্বর চালিয়ে গেলেন, এবং তার কণ্ঠস্বর এক মুহূর্তের জন্য নরম হয়ে গেল। বা অন্তত আমি তেমনটাই ভেবেছিলাম। অমৃতা সেই আলো ছিলেন, তিনি আগুন ছিলেন, তিনি সেই সব কিছু ছিলেন যা আমি ছিলাম না। তার সাথে আমার মনে হতো যে আমি একজন ভালো মানুষ হতে পারি। তিনি এক বিরতি নিলেন, এবং যখন তিনি আবার কথা বললেন তখন তার কণ্ঠস্বর কঠোর হয়ে গিয়েছিল। কিন্তু আমার বাবার অন্য পরিকল্পনা ছিল। সিং পরিবার নর্তকীদের বিয়ে করত না। সিং পরিবার উত্তরাধিকারীদের সাথে, সমাজের অভিজাত মহিলাদের সাথে বিয়ে করত, এমন সব উপনামের সাথে যা সফলতার দরজা খুলে দিত। যখন আমি তাকে বললাম যে আমি অমৃতাকে বিয়ে করতে চাই, তখন তিনি আমাকে এক চরমপত্র দিলেন। হয় তিনি, নয়তো উত্তরাধিকার। হয় তিনি, নয়তো পরিবার। হয় তিনি, নয়তো সেই সব কিছু যা আমি জানতাম। মীরা নিজের চোখ দিয়ে জল গড়িয়ে পড়া অনুভব করল। সে সেগুলোকে আটকাতে পারল না। সে ঠিক জানত না যে সে কেন কাঁদছিল, কিন্তু তার ভেতরটা এই কাহিনীর যন্ত্রণাকে নিজের বলে মানছিল। আর আপনি কি বেছে নিয়েছিলেন? সে জিজ্ঞাসা করল, যদিও সে আগেই উত্তরের অনুমান করে নিয়েছিল। রাজেশ্বর সরাসরি তার চোখের দিকে তাকালেন। আমি টাকা বেছে নিয়েছিলাম। আমি ক্ষমতা বেছে নিয়েছিলাম। আমি কাপুরুষ হওয়া বেছে নিয়েছিলাম। এরপরের নিস্তব্ধতা ছিল বিধ্বংসী। কিন্তু সেটিই সবচেয়ে খারাপ ছিল না। রাজেশ্বর চালিয়ে গেলেন, এবং তার কণ্ঠস্বর ভেঙে গেল। সবচেয়ে খারাপ সেটি ছিল যা আমি পরে করেছিলাম। যখন আমি অমৃতার সাথে সম্পর্ক ভেঙে দিলাম, তখন সে ভেঙে পড়েছিল, কিন্তু সে শক্তিশালী ছিল। সে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। আমার ছাড়াই নিজের জীবনকে নতুন করে গড়ার সিদ্ধান্ত নিয়েছিল। নাচা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি একটি টেবিলের দিকে এগিয়ে গেলেন, যেখানে জলের একটি জগ রাখা ছিল। তিনি কাঁপা কাঁপা হাতে নিজের জন্য এক গ্লাস জল ভরলেন, কিন্তু পান করলেন না। তিনি শুধু সেটিকে ধরে রাখলেন। তরলটির দিকে এমনভাবে তাকালেন যেন তাতে সেই সব উত্তর ছিল যা থেকে তিনি কয়েক দশক ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। আমার বাবা সন্তুষ্ট ছিলেন না। তার ভয় ছিল যে আমি হয়তো আমার মন বদলে ফেলব, আমি হয়তো তার কাছে ফিরে যাব। তাই তিনি তাকে পুরোপুরি ধ্বংস করার সিদ্ধান্ত নিলেন। ধ্বংস করা? অর্জুন প্রথমবারের মতো কথা বলল। তার কণ্ঠে ক্ষোভ ভরা ছিল। তিনি নিজের প্রভাব ব্যবহার করলেন। থিয়েটার মালিকদের সাথে কথা বললেন, প্রযোজক ও সমালোচকদের সাথে কথা বললেন। কয়েক সপ্তাহের মধ্যে অমৃতা সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র থেকে শহরের কোনো মঞ্চে কাজ না পাওয়ার মতো অবস্থায় চলে গেলেন। তারা তাকে কলঙ্কিত করলেন। তারা তার সম্পর্কে আজেবাজে গল্প বানালেন, তার সম্মান নষ্ট করে দিলেন। পণ্ডিত হরিপ্রসাদ এক পা এগিয়ে এলেন। আমি সেখানেই ছিলাম। তার গভীর কণ্ঠস্বর হলে প্রতিধ্বনিত হল। আমি তখন কেবল একজন তরুণ সঙ্গীত শিল্পী ছিলাম, কিন্তু আমি অমৃতার সাথে থাকা ব্যান্ডে বাজাতাম। আমি দেখলাম যে কিভাবে সবকিছু তার চারদিকে ভেঙে পড়ল,
আমি দেখলাম যে কিভাবে তিনি ভরা থিয়েটার থেকে নিম্নমানের বারে বাজাতে লাগলেন। আমি দেখলাম যে কিভাবে তার চোখের আলো নিভে যেতে থাকল। মীরা তাকে দেখল, ধাঁধার টুকরোগুলো তার মাথায় সাজতে শুরু করল। আপনি বলেছিলেন যে আপনি তার শেষ শিষ্য ছিলেন। ঠিক, গুরুজি মাথা নাড়লেন। যখন কেউ তাকে নাচের জন্য কাজে রাখতে চাইল না, তখন অমৃতা ক্লাস নেওয়া শুরু করে দিয়েছিলেন। আমি সেই অল্প কজন মানুষের মধ্যে ছিলাম যারা সাহস করে তার কাছে পড়াশোনা করেছিলাম, মানুষ যাই বলুক না কেন। তিনি ছিলেন আমার দেখা সেরা শিক্ষিকা। তিনি আমাকে শিখিয়েছিলেন যে কত্থক কেবল কৌশল নয়, এটি সত্য, এটি প্রতিটি মুদ্রায় আত্মা ঢেলে দেওয়া। আর তারপর কি হলো? মীরা জানতে চাইল। তার বোঝার প্রয়োজন ছিল। রাজেশ্বর আবার কথা বললেন। তার কণ্ঠস্বর আরও ভারী হয়ে যাচ্ছিল। অমৃতা উধাও হয়ে গেলেন। একদিন তিনি কেবল শহর ছেড়ে চলে গেলেন। কেউ জানত না তিনি কোথায় ছিলেন। আমি তাকে খোঁজার চেষ্টা করেছিলাম। কয়েক বছর পর যখন আমার বাবার মৃত্যু হলো এবং আমি সবকিছুর উত্তরাধিকার পেলাম, তখন আমি তাকে খোঁজার চেষ্টা করেছিলাম। আমি তার কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম। আমি সেটি ঠিক করতে চেয়েছিলাম যা আমি ধ্বংস করেছিলাম। কিন্তু আপনি তাকে কখনো পাননি? মীরা বাক্যটি পূর্ণ করল। না, আমি তাকে কখনো পাইনি। 15 বছর আগে পর্যন্ত। দেবয়ানী হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, যেন সেই শব্দগুলো এক সংকেত ছিল যা নিয়ে তিনি ভয় পাচ্ছিলেন। রাজেশ্বর, দয়া করে না। দেবয়ানী, আর কোনো রহস্য নয়। তিনি মীরার দিকে খেললেন এবং তার চোখে এমন কিছু ছিল যা প্রার্থনার মতো মনে হচ্ছিল। 15 বছর আগে আমি একটি চিঠি পেয়েছিলাম। সেটি অমৃতার ছিল। তিনি অসুস্থ ছিলেন এবং তার কাছে চিকিৎসার জন্য টাকা ছিল না। কিন্তু তিনি আমার কাছে নিজের সাহায্যের জন্য লেখেননি। তিনি আমার কাছে অন্য আরও গুরুত্বপূর্ণ জিনিসের জন্য চেয়েছিলেন। মীরার মনে হলো যেন তার হৃৎস্পন্দন থেমে গেল। তিনি আমাকে নিজের নাতনির দেখাশোনা করার জন্য বলেছিলেন। এক মেয়ে যে পৃথিবীতে একা হয়ে গিয়েছিল। এক মেয়ে যার আর কেউ ছিল না। মীরার হাঁটু ভেঙে এলো। অর্জুন তাকে পড়ে যাওয়ার আগেই ধরে ফেলল। তাকে একটি চেয়ারে বসতে সাহায্য করল। না, মীরা মাথা নাড়তে নাড়তে ফিসফিস করে বলল, এটি হতে পারে না। সেই চিঠি পাঠানোর কয়েক সপ্তাহ পর অমৃতা মারা গিয়েছিলেন। রাজেশ্বর চালিয়ে গেলেন। প্রতিটি শব্দ তিনি স্পষ্ট প্রচেষ্টার সাথে বলছিলেন। আর আমার মধ্যে তোমার মুখোমুখি হওয়ার সাহস ছিল না। আমি তোমার চোখের দিকে তাকাতে পারছিলাম না, এটা জেনে যে আমি তোমার ঠাকুমার সাথে কি করেছিলাম। তাই আমি দেবয়ানীকে বললাম যেন তোমাকে কাজে রাখে, তোমাকে চাকরি দেয়, একটি মাথা গোজার ঠাঁই দেয়, সত্যটা না জেনেই। মীরা দেবয়ানীকে দেখল, যিনি নীরবে কাঁদছিলেন। আপনি কি এই সব জানতেন? দেবয়ানী মাথা নাড়লেন, কথা বলতে পারছিলেন না। মিসেস দেবয়ানী একমাত্র ছিলেন যিনি দয়া দেখিয়েছিলেন। রাজেশ্বর বললেন, তিনি তোমাকে শুরু থেকেই সত্যটা জানাতে চেয়েছিলেন। তিনি তোমার সাথে তেমন ব্যবহারই করতে চেয়েছিলেন যা তুমি আসলে, পরিচারিকার মতো নয়। কিন্তু আমি ভীত ছিলাম, তোমার ঘৃণাকে ভয় পেতাম। আমি যা করেছি তার মুখোমুখি হতে ভয় পেতাম। মীরা ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ল। তার শরীর কাঁপছিল, কিন্তু দুর্বলতায় নয়, সে ভেতর থেকে গভীরভাবে কাঁপছিল। বছরের পর বছর ধরে উত্তরহীন সব প্রশ্নের উত্তর অবশেষে পাওয়া যাচ্ছিল। আমার ঠাকুমা, তার কণ্ঠস্বর কান্নার তোড়েও শক্তিশালী ছিল, নিজের শেষ বছরগুলো দারিদ্র্যে কাটিয়েছিলেন। তিনি অন্যের বাড়িতে পরিষ্কারের কাজ করতেন যতক্ষণ না তার শরীর আর চলতে পারত। তিনি যা কিছু ছিল তা দিয়েই আমাকে বড় করেছিলেন। সব কিছু ত্যাগ করেছিলেন যাতে আমি খেতে পারি, যাতে আমি স্কুলে যেতে পারি। সে রাজেশ্বরের দিকে এক পা বাড়াল, যিনি স্বাভাবিকভাবেই পিছিয়ে গেলেন। আর এত সময় ধরে আপনি এই হাবেলিতে আপনার পার্টি, আপনার জাঁকজমকপূর্ণ অতিথি, আপনার কোটি টাকার মধ্যে থাকতেন, যেখানে সেই মহিলা যাকে আপনি ধ্বংস করেছিলেন তিনি হিটিং ছাড়া এক অ্যাপার্টমেন্টে মারা গেলেন। মীরা, রাজেশ্বর বলার চেষ্টা করলেন, কিন্তু সে তাকে মাঝপথেই থামিয়ে দিল। আর আপনি জানেন সবচেয়ে অবিশ্বাস্য কথাটি কি? আমার ঠাকুমা কখনো আপনার সম্পর্কে খারাপ কিছু বলেননি। তিনি কখনো আপনার নাম নেননি। তিনি কখনো আমাকে এটি বলেননি যে তিনি আপনার সাথে কি করেছিলেন। তিনি শুধু আমাকে নাচতে শিখিয়েছিলেন। তিনি আমাকে শিখিয়েছিলেন যে কত্থক আমাদের ইতিহাস ছিল, আমাদের ঐতিহ্য ছিল। তিনি আমাকে কষ্টের মধ্যেও সৌন্দর্য খুঁজে পেতে শিখিয়েছিলেন। রাজেশ্বরের মুখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। এখন সেই শক্তিশালী ব্যক্তি যিনি মীরাকে 200 অতিথির সামনে অপমান করেছিলেন, তিনি খুব ছোট এবং আরও বেশি মানবিক হয়ে গিয়েছিলেন। তিনি তোমাকে পৃথিবীর যে কোনো কিছুর চেয়ে বেশি ভালোবাসতেন। তিনি ভাঙা গলায় বললেন। নিজের চিঠিতে তিনি আমার কাছে নিজের জন্য টাকা চাননি। তিনি শুধু আমার কাছে তোমার সুরক্ষার কথা বলেছিলেন।
এটি নিশ্চিত করতে বলেছিলেন যেন তোমার কখনো কোনো কিছুর অভাব না হয়। আর আমি সেখানেও ব্যর্থ হলাম। আপনি আমাকে নিজের পরিচারিকা বানিয়ে দিলেন, মীরা বলল, এবং তার গলায় ঘৃণা ছিল না, কেবল এক অনন্ত বিষাদ ছিল। আপনি আমাকে সেই বাড়িতেই কাজ করতে বাধ্য করলেন, যে বাড়িটি আমার ঠাকুমার জীবন ধ্বংস করে দিয়েছিল। আমি ভেবেছিলাম এটি সঠিক। আমি ভেবেছিলাম যদি আমি তোমাকে কাছে রাখি তবে আমি তোমাকে সত্যটা জানানো ছাড়াই রক্ষা করতে পারব। কিন্তু প্রতিটি দিন যাওয়ার সাথে সাথে অপরাধবোধ আমাকে আরও বেশি খেয়ে ফেলছিল। আর আজ রাতে যখন আমি তোমাকে নাচতে দেখলাম, তিনি আর বলতে পারলেন না। পণ্ডিত হরিপ্রসাদ কথাটি শেষ করলেন। যখন আপনি তাকে নাচতে দেখলেন তখন আপনি অমৃতাকে দেখলেন, সেই একই ভঙ্গি, সেই একই আত্মা, সেই একই আগুন যা আপনি কয়েক দশক আগে নিভিয়ে দিয়েছিলেন। রাজেশ্বর নীরবে মাথা নাড়লেন। মীরা চোখ বন্ধ করে নিল এবং যা কিছু সে শুনেছিল তা বিশ্লেষণ করল। তার মাথা অনুভূতির এক ঘূর্ণিঝড় ছিল, রাগ, বিষাদ, বিভ্রান্তি এবং আরও কিছু যা সে চিনতে পারছিল না। সে তার ঠাকুমার কথা ভাবল, তার সেই কুচকানো হাতগুলোর কথা যা তার হাতগুলোকে নির্দেশনা দিত, তার সেই হাসির কথা যখন মীরা অবশেষে একটি কঠিন মুদ্রা আয়ত্ত করতে পারত, তার সেই চোখগুলোর কথা যা অনেক বিষাদ কিন্তু অনেক ভালোবাসাও ধরে রাখত। অমৃতার কাছে ঘৃণা করার, তিক্ত হওয়ার এবং নিজের নাতনিকে সেই অন্যায়ের বিষ দেওয়ার সব কারণ ছিল যা তিনি সহ্য করেছিলেন, কিন্তু তিনি তা করেননি। এর বদলে তিনি তাকে নাচতে শিখিয়েছিলেন। তিনি তাকে শিখিয়েছিলেন যে কলা যন্ত্রণার চেয়েও শক্তিশালী ছিল। তিনি তাকে শিখিয়েছিলেন যে মর্যাদা পরিস্থিতির ওপর নয়, বরং আত্মার ওপর নির্ভর করে। মীরা তার চোখ খুলল। আমার ঠাকুমা আমাকে এমন কিছু শিখিয়েছেন যা আপনি কখনো শেখেননি সিং সাহেব। রাজেশ্বর তাকে আশা নিয়ে দেখলেন। তিনি আমাকে শিখিয়েছিলেন যে আসল শক্তি তাকায় বা অন্যকে ধ্বংস করার মধ্যে নেই। এটি তখনও নাচা চালিয়ে যাওয়ার মধ্যে আছে যখন পুরো পৃথিবী তোমার দিকে পিঠ ঘুরিয়ে নেয়। সে দরজার দিকে ঘুরল, কিন্তু এক পা ফেলার আগেই দেবয়ানীর কণ্ঠস্বর তাকে থামাল। মীরা, থামো, আরও কিছু আছে, এমন কিছু যা রাজেশ্বরও জানেন না। সবার দৃষ্টি দেবয়ানীর দিকে গেল। মহিলা ধীরে ধীরে কাছে এলেন। নিজের পোশাকের পকেট থেকে কিছু একটা বের করলেন। এটি একটি হলুদ খাম ছিল, স্পষ্টতই পুরনো। অমৃতা 15 বছর আগে শুধু একটি চিঠি পাঠাননি, তিনি দুটি পাঠিয়েছিলেন। একটি রাজেশ্বরের জন্য, তাকে দিয়ে তোমার দেখাশোনা করানোর জন্য, এবং অন্যটি আমার জন্য। তিনি মীরাকে খামটি ধরিয়ে দিলেন। এই চিঠিটি তোমার জন্য ছিল। অমৃতা আমাকে এটি তোমাকে তখন দিতে বলেছিলেন যখন তুমি 25 বছরের হবে, বা যখন সত্যটা সামনে আসবে, যা আগে হয়। মীরা কাঁপা কাঁপা হাতে খামটি ধরল। তার নাম তার ঠাকুমার স্পষ্ট হস্তাক্ষরে লেখা ছিল। আপনি আমাকে এটি কখনো কেন দেননি? কারণ আমি ভীত ছিলাম, দেবয়ানী স্বীকার করলেন। এতে যা ছিল তা নিয়ে আমি ভীত ছিলাম। যা কিছু বদলে যাবে তা নিয়ে ভীত ছিলাম। মীরা খামটি দেখল। সে অনুভব করতে পারছিল যে এতে যা আছে তা সব কিছু বদলে দেবে, একদম সব কিছু। এটি খোলো, অর্জুন ধীরে করে বলল। যাই হোক না কেন, তুমি একা নও। মীরা দীর্ঘশ্বাস নিল। তার আঙুলগুলো কাগজটি স্পর্শ করল। সময়ের মধ্য দিয়ে নিজের ঠাকুমার সাথে এক বন্ধন অনুভব করল এবং ধীরে ধীরে খামটি খোলা শুরু করল। মীরার হাত হলুদ খামটি ধরে কাঁপছিল। সে কাগজের সেই সাধারণ টুকরোটিতে কয়েক দশকের রহস্যের ভার অনুভব করতে পারছিল। তার ঠাকুমার হস্তাক্ষর সুন্দর ও শক্তিশালী ছিল, সেই রোগের পরেও, যা নিশ্চিতভাবেই তাকে কুরে খাচ্ছিল যখন তিনি এটি লিখেছিলেন। ঝাড় লণ্ঠনের আলোয় তা ঝকঝক করছিল। আমার প্রিয় মীরা, সে জোরে পড়তে শুরু করল। এটা না জেনেই কেন তার সেই কথাগুলো উপস্থিত সকলের সাথে ভাগ করে নেওয়ার প্রয়োজন অনুভব হল। যদি তুমি এই চিঠিটি পড়ছ, তবে তার মানে সত্য অবশেষে সামনে এসেছে। আর যদি সত্য সামনে এসে থাকে, তবে তার মানে তুমি পুরো কাহিনী জানার জন্য যথেষ্ট শক্তিশালী। কেবল সেই অংশটি নয় যা রাজেশ্বর সিং জানেন, বরং সেই অংশটি যা অন্য কেউ জানে না। মীরা এক মুহূর্তের জন্য ওপরের দিকে তাকাল। রাজেশ্বরের মুখ আরও ফ্যাকাশে হয়ে গিয়েছিল, যদি তা সম্ভব হতো। দেবয়ানী একটি চেয়ারের পেছনটা ধরেছিলেন, যেন সেটিই তাকে দাঁড় করিয়ে রাখার একমাত্র জিনিস ছিল। সে পড়া চালিয়ে গেল।
রাজেশ্বর তোমাকে আমাদের ভালোবাসার কথা বলেছে নিশ্চয়ই। সে তোমাকে বলেছে কিভাবে সে আমাকে টাকার জন্য ছেড়ে দিয়েছিল এবং কিভাবে তার বাবা আমার কেরিয়ার ধ্বংস করেছিলেন। এই সব সত্য, কিন্তু এমন কিছু আছে যা সে কখনো জানত না, এমন কিছু যা আমি আমার পুরো জীবন গোপন রেখেছি। মীরার হৃদস্পন্দন এত দ্রুত হচ্ছিল যে সে নিশ্চিত ছিল যে সবাই সেটি শুনতে পাচ্ছে। যখন রাজেশ্বর আমাকে ছেড়েছিল তখন আমি আগেই জানতাম যে আমি তার সন্তানের প্রত্যাশা করছি, এক সন্তান যার সম্পর্কে আমি তাকে কখনো বলিনি, এক সন্তান যাকে আমি একা বড় করেছি নিস্তব্ধতায়, সেই সব কিছু থেকে দূরে যা আমি কখনো জানতাম। রাজেশ্বরের এক গোঙানু হলের নিস্তব্ধতা ভেঙে দিল। না, তিনি মাথা নাড়তে নাড়তে ফিসফিস করলেন, এটি হতে পারে না। কিন্তু মীরা পড়তে থাকল। তার কণ্ঠস্বর কাঁপছিল, কিন্তু সেটি দৃঢ় ছিল। সেই সন্তানটি ছিল তোমার মা মীরা, প্রিয়া, আমার ছোট্ট প্রিয়া, যে নাচের প্রতি আমার ভালোবাসা উত্তরাধিকার সূত্রে পেয়েছিল, কিন্তু আমার ভাগ্য নয়। প্রিয়া, যে খুব অল্প বয়সে মারা গেল এবং তোমাকে আমার জীবনের শেষ উপহার হিসেবে দিয়ে গেল। আশ্রু কাগজের ওপর পড়ছিল, কিন্তু মীরা থামতে পারল না। যার মানে আমার প্রিয় বাচ্চা, যে রাজেশ্বর সিং কেবল সেই ব্যক্তি নন যিনি আমার জীবন ধ্বংস করেছিলেন, তিনি তোমার দাদা মশাই, এবং তুমি সেই সব কিছুর বৈধ উত্তরাধিকারী যা তার কাছে আছে। খামটি মীরার হাত থেকে পিছলে মেঝেতে পড়ে গেল। আওয়াজ প্রায় শোনাই যাচ্ছিল না, কিন্তু হলের নিস্তব্ধতায় সেটি বজ্রধ্বনির মতো প্রতিধ্বনিত হল। অর্জুন সবার আগে প্রতিক্রিয়া জানাল। মীরাকে ধরে ফেলল তার হাঁটু পুরোপুরি ভেঙে যাওয়ার আগেই। নিঃশ্বাস নাও, সে ফিসফিস করে বলল, আমি এখানে আছি, নিঃশ্বাস নাও। কিন্তু মীরা নিঃশ্বাস নিতে পারছিল না, ভাবতে পারছিল না। যা কিছু সে নিজের জীবনের সম্পর্কে, নিজের পরিচয়ের সম্পর্কে বিশ্বাস করেছিল, তা এক বিশাল ঢেউয়ের সামনে বালির প্রাসাদের মতো চুরমার হয়ে যাচ্ছিল। রাজেশ্বর সিং, যে লোকটা তাকে 200 অতিথির সামনে অপমান করেছিল, যে লোকটা বছরের পর বছর তার সাথে এক নীচ প্রাণীর মতো ব্যবহার করেছিল, সে তার দাদা মশাই ছিল। আরও আছে, পণ্ডিত হরিপ্রসাদের কণ্ঠস্বর সেই মুহূর্তটিকে ছেদ করল। পড়তে থাকো মীরা, অমৃতা সেই চিঠি নষ্ট করার জন্য লেখেননি, তিনি এটি ঠিক করার জন্য লিখেছিলেন। খুব কষ্টে মান্য করা হাতগুলো দিয়ে মীরা মেঝে থেকে খামটি তুলল। ভেতরে আরও একটি পাতা ছিল, সে সেটি সাবধানে খুলল। আমি জানি তুমি এখন কি অনুভব করছো আমার বাচ্চা, রাগ, বিভ্রান্তি, হয়তো ঘৃণাও। তোমার এই আবেগগুলো অনুভব করার পূর্ণ অধিকার আছে। আমি অনেক বছর ধরে সেগুলো অনুভব করেছি, কিন্তু সময় আমাকে একটি গুরুত্বপূর্ণ কথা শিখিয়েছে। ঘৃণা হলো এক কারাগার যা আমরা নিজেদের জন্য তৈরি করি। আমি বছরের পর বছর রাজেশ্বরকে ঘৃণা করেছি, তার বাবাকে ঘৃণা করেছি, সেই পৃথিবীকে ঘৃণা করেছি যে আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিল। আর সেই ঘৃণা আমার কেরিয়ার ফিরিয়ে দেয়নি, সেটি আমার ভালোবাসা ফিরিয়ে দেয়নি, সেটি শুধু আমার কাছ থেকে শান্তির বছরগুলো কেড়ে নিয়েছিল। যখন আমি জানতে পারলাম যে আমার কাছে খুব কম সময় বাকি আছে, তখন আমাকে এক সিদ্ধান্ত নিতে হয়েছিল। আমি তোমাকে তিক্ততার উত্তরাধিকার দিয়ে যেতে পারতাম, অথবা আমি তোমাকে আরও দামি কিছু দিয়ে যেতে পারতাম, সত্য এবং তার সাথে সেটি করার স্বাধীনতা যা তোমার মন চায়। মীরা চোখের জল মোছার জন্য থামল। তার ঠাকুবার কণ্ঠস্বর প্রতিটি শব্দে প্রতিধ্বনিত হচ্ছিল, যেন তিনি সেখানেই ছিলেন, তার কানে ফিসফিস করে বলছিলেন, আমি তোমাকে কত্থক এই জন্য দিয়ে গেলাম কারণ এটি আমার কাছে থাকা সবচেয়ে দামি জিনিস। মুদ্রা বা কৌশল নয়, বরং যা এটি প্রকাশ করে, যন্ত্রণাকে সৌন্দর্যে রূপান্তর করার ক্ষমতা, হারানোকে কলায়, অন্ধকারকে আলোতে। আমি তোমার জন্য আরও কিছু রেখে যাচ্ছি। ন্যাশনাল ব্যাংকের সুরক্ষিত জমা বক্সে আমার নামে এমন কিছু নথিপত্র আছে যা আমি তোমাকে যা বলেছি তা প্রমাণ করে। জন্ম প্রমাণপত্র, চিঠি, ছবি, সেসব কিছু যা আইনত, যা তোমার তার উপর দাবি করার জন্য তোমার প্রয়োজন হবে, যদি তুমি এমন সিদ্ধান্ত নাও। কিন্তু আমার প্রিয় মীরা, আমি চাই তুমি একটি কথা বোঝো। সিং পরিবারের টাকা আমার কাছে কখনো গুরুত্বপূর্ণ ছিল না। যা আমার কাছে গুরুত্বপূর্ণ তা হলো তোমার কাছে যেন বিকল্প থাকে, যে তুমি নিজের পথ নিজে বেছে নিতে পারো, সেটি নয় যা পরিস্থিতি তোমার ওপর চাপিয়ে দেয়। যদি তুমি ক্ষমা করার সিদ্ধান্ত নাও, তবে সেটি নিজের জন্য করো, তাদের জন্য নয়। যদি তুমি তোমার উত্তরাধিকার দাবি করার সিদ্ধান্ত নাও, তবে সেটি মাথা উঁচু করে করো, লজ্জায় নয়। আর যদি তুমি এই সব থেকে দূরে যাওয়ার এবং কখনো ফিরে না তাকানোর সিদ্ধান্ত নাও, তবে সেটিও ঠিক আছে। আমি তোমাকে শুধু এটিই বলছি যে নাচতে থেকো, কখনো কাউকে সেই আলো নিভিয়ে দিতে দিও না যা তোমার ভেতর আছে, কারণ সেই আলোই আমার বাচ্চা, আমার আসল উত্তরাধিকার। এটি একমাত্র জিনিস যা টাকা বা ক্ষমতা কিনতে বা ধ্বংস করতে পারে না। আমি তোমাকে শব্দের চেয়েও বেশি ভালোবাসি।
তুমিই সেই কারণ ছিলে যার জন্য আমি এগিয়ে গিয়েছিলাম যখন সবকিছু হারিয়ে গেছে বলে মনে হচ্ছিল। তুমি আমার আশা ছিলে, আমার খুশি ছিলে, আমার অস্তিত্বের কারণ ছিলে। নাচো আমার মীরা, আমার জন্য নাচো, তোমার মায়ের জন্য নাচো, সেই সব মহিলাদের জন্য নাচো যাদের একসময় চুপ করিয়ে দেওয়া হয়েছিল। আর যখন তুমি নাচো, মনে রেখো কত্থক আত্মা থেকে নাচা হয় এবং তোমার আত্মা অজেয়। এর পরের নিস্তব্ধতা মীরা তার জীবনের সবচেয়ে গভীর অনুভব করেছিল। রাজেশ্বর মাটিতে হাঁটু গেড়ে বসে অনিয়ন্ত্রিতভাবে ফোঁপাচ্ছিলেন। সেই লোকটা যে কখনো দুর্বলতা দেখাত না, যে নিজের সাম্রাজ্য লোহার মুঠি দিয়ে শাসন করত, সে পুরোপুরি ভেঙে পড়েছিল। এক মেয়ে, তিনি কান্নার মাঝে বারবার বলছিলেন, আমার এক মেয়ে ছিল, আর আমি কখনো জানতে পারলাম না। আমার নাতনি আমারই বাড়িতে পরিচারিকা ছিল। দেবয়ানী তার কাছে এসে তার পাশে হাঁটু গেড়ে বসলেন, কিন্তু তার চোখ মীরার ওপর স্থির ছিল। আমাকে ক্ষমা করো, দেবয়ানী বললেন, এবং তার গলায় বছরের পর বছর ধরে বয়ে চলা অপরাধবোধের ভার ছিল। যখন আমি অমৃতার চিঠি পড়লাম, তখন আমি সত্য জানতে পারলাম। আমি জানতে পারলাম তুমি আসলে কে। কিন্তু রাজেশ্বর আগে থেকেই সেই অপরাধবোধে এত জর্জরিত ছিলেন যা তিনি অমৃতার সাথে করেছিলেন, যে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ভয় ছিল যে তোমার সম্পর্কে জানলে তিনি পুরোপুরি ভেঙে পড়বেন। আপনি কি জানতেন অমৃতা যে আমি আপনার নাতনি? মীরা জিজ্ঞাসা করল। তার কণ্ঠস্বর চেনা খুব কঠিন ছিল। দেবয়ানী চোখের জলে মাথা নাড়লেন। অমৃতা আমাকে নিজের চিঠিতে বলেছিলেন। তিনি আমাকে তোমার রক্ষা করতে বলেছিলেন, এটি নিশ্চিত করতে বলেছিলেন যেন তুমি নিজের পরিবারের কাছে থাকো, যদিও তারা জানতে না পারে। তাই আমি তোমাকে কাজে রাখার উপর জোর দিয়েছিলাম। তাই আমি সবসময় তোমার জীবনকে এখানে অন্তত কম কষ্টকর করার চেষ্টা করেছিলাম। আমার জীবন কম কষ্টকর? মীরা এক তিক্ত হাসির সাথে শব্দগুলো পুনরাবৃত্তি করল, যাতে কোনো হাসি ছিল না। তারা আমার সাথে পরিচারিকার মতো ব্যবহার করেছেন। অবন্তিকা আমাকে প্রতিদিন অপমান করেছে। রাজেশ্বর আমাকে উপেক্ষা করেছেন, যেন আমার কোনো অস্তিত্বই ছিল না। আর আজ রাতে তিনি আমাকে 200 লোকের সামনে এক সার্কাস শোর মতো প্রদর্শন করেছেন। তুমি ঠিক বলছ। দেবয়ানী কোনো আত্মপক্ষ সমর্থন না করেই স্বীকার করলেন। কোনো অজুহাত নেই। আমি ভেবেছিলাম তোমাকে কাছে রেখে হয়তো আমি অমৃতার কাছে করা আমার প্রতিজ্ঞা পূরণ করছিলাম। কিন্তু আমি ভুল ছিলাম। আমার আরও সাহসী হওয়া উচিত ছিল। আমার শুরু থেকেই সত্যটা বলা উচিত ছিল। পণ্ডিত হরিপ্রসাদ ধীরে ধীরে মীরার কাছে এলেন। তোমার ঠাকুমা আমার জানার সবচেয়ে অসাধারণ মহিলা ছিলেন, তিনি ধীর স্বরে বললেন। যখন সবাই তাকে ছেড়ে দিয়েছিল, যখন তার কেরিয়ার ধ্বংস হয়ে গেল এবং তার নাম কলঙ্কিত হল, তখনও তিনি হার মানেননি। তিনি নিজেকে নতুন করে গড়েছিলেন। তিনি প্রত্যেককে শেখানো চালিয়ে গিয়েছিলেন যারা শিখতে চাইত। তিনি নিজের ছোট অ্যাপার্টমেন্টে নাচতেন, যদিও কেউ তাকে দেখত না। তিনি নিজের জ্যাকেটের ভেতরের পকেট থেকে কিছু একটা বের করলেন। এটি একটি পুরনো ছবি ছিল, সময়ের সাথে সাথে ঘষে যাওয়া। এই ছবিটি শেষবার তোলা হয়েছিল যখন আমি তাকে দেখেছিলাম। এটি আমার বিদেশে পড়াশোনা করতে যাওয়ার কিছু সময় আগের কথা। অমৃতা আমাকে এটি বিদায়ের উপহার হিসেবে দিয়েছিলেন। মীরা শ্রদ্ধার সাথে ছবিটি ধরল। তাতে এক তরুণী ও সুন্দরী মহিলা ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিলেন। তিনি একটি ডান্স ড্রেস পরেছিলেন এবং তার ভঙ্গি এক নর্তকীর শ্রেষ্ঠ অবস্থানের উজ্জ্বল জাঁকজমক প্রকাশ করছিল। কিন্তু মীরাকে সবচেয়ে বেশি যা প্রভাবিত করল তা হল তার চোখ। সেগুলো ছিল তার নিজেরই চোখ, যা তাকে অতীত থেকে দেখছিল। তুমি একদম তার মতো দেখতে, অর্জুন তার কাঁধের ওপর থেকে ছবিটি দেখে ফিসফিস করে বলল। না, মীরা ধীরে করে অস্বীকার করল। আমি একদম তার মতো। সে রাজেশ্বরের দিকে ফিরল, যিনি এখনও হাঁটু গেড়ে বসেছিলেন। তার মুখ বিধ্বস্ত হয়ে গিয়েছিল। কেন? সে জিজ্ঞাসা করল, এবং সেই সাধারণ শব্দে হাজারো প্রশ্ন ছিল। রাজেশ্বর ওপরের দিকে তাকালেন। নিজের নাতনির চোখে প্রথমবারের মতো পূর্ণ চেতনার সাথে দেখলেন যে সে আসলে কে। আমি 25 বছরের ছিলাম। তার কণ্ঠস্বর ভেঙে গিয়েছিল। আমি কাপুরুষ ছিলাম। আমি আমার বাবার সব সিদ্ধান্ত মেনে নিতে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম যে আমি তার মুখোমুখি হতে জানতাম না। যখন তিনি আমাকে চরমপত্র দিলেন, তখন আমি ঘাবড়ে গিয়েছিলাম। আমি আমার জীবন, সম্পদ ছাড়া, উপনাম ছাড়া, সেই সব কিছু ছাড়া কল্পনা করতে পারছিলাম না যা আমি জানতাম। তিনি ধীরে ধীরে দেবয়ানীর সাহায্যে দাঁড়ালেন। কিন্তু যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, তাই এটি নয় যে আমি টাকা বেছে নিয়েছিলাম, বরং এটি যে আমি লড়াই করিনি। অমৃতা এর যোগ্য ছিলেন যে আমি তার জন্য লড়াই করি, যে আমি আমার বাবার মুখোমুখি হই, যে আমি ভালোবাসা বেছে নিই। যদিও এর অর্থ সবকিছু হারানো হয়, কিন্তু আমি তা করিনি। আমি সহজ পথ বেছে নিয়েছিলাম, কাপুরুষোচিত পথ।
তিনি মীরার দিকে এগোলেন এবং তার থেকে কয়েক ধাপ দূরে থেমে গেলেন। গত 40 বছরে প্রতিটি দিন আমি ভেবেছি, কি হতো যদি আমি সাহসী হতাম, যদি আমি অমৃতাকে বেছে নিতাম, যদি আমি সেই মানুষটা হতাম যার যোগ্য তিনি ছিলেন। আর এখন আপনি জানতে পারলেন যে সেই কাপুরুষোচিত নির্বাচন কেবল আমার ঠাকুমাকেই ধ্বংস করেনি, মীরা ধীরে ধীরে বলল, বরং আপনাকে, আপনার নিজের মেয়েকে, আমার মাকে জানার থেকেও বঞ্চিত করেছে। রাজেশ্বর মাথা নাড়লেন, কথা বলতে পারছিলেন না। আমার মা মারা যান যখন আমি 5 বছরের ছিলাম। মীরা চালিয়ে গেল এবং প্রিয়ার কথা বলতে গিয়ে তার কণ্ঠস্বর কিছুটা নরম হয়ে গেল। আমার খুব কমই তাকে মনে পড়ে। আমার শুধু আবছা ছবি মনে আছে, তার হাসি, তার হাত দিয়ে আমার চুলে বিলি কেটে দেওয়া, যেভাবে তিনি আমার সাথে রান্নাঘরে নাচতেন যখন তিনি রাতের খাবার তৈরি করতেন। কিভাবে মারা গেলেন? রাজেশ্বর জিজ্ঞাসা করলেন এবং প্রতিটি শব্দ তার খুব ভারী মনে হচ্ছিল। এক দুর্ঘটনা। তিনি কাজে যাচ্ছিলেন যখন একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। আমার ঠাকুমা সবসময় বলতেন যে প্রিয়া তাই করতে করতে মারা গেছেন যা তিনি সবসময় করতেন, আমাকে একটি ভালো জীবন দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করা। রাজেশ্বরের শিশকি ছিল হৃদয় বিদারক। আমার মেয়ে, আমার মেয়ে। যদি আপনি জানতেন, যদি অমৃতা আপনাকে বলতেন, কি বদলে যেত? মীরা মাঝপথেই থামিয়ে দিল, নিষ্ঠুরতার সাথে নয়, বরং বাস্তব কৌতূহল থেকে। আপনি কি আপনার স্ত্রীকে ছেড়ে দিতেন? আপনি কি আপনার সাম্রাজ্য ছেড়ে দিতেন? নাকি আপনি সবকিছু গোপন রাখার জন্য অন্য কোনো অজুহাত খুঁজতেন? রাজেশ্বরের কাছে কোনো উত্তর ছিল না, এবং সেই নিস্তব্ধতা যে কোনো শব্দের চেয়ে বেশি বাংময় ছিল। দেবয়ানী এক পা এগিয়ে এলেন। মীরা, আমি জানি যে তোমার কাছে কিছু চাওয়ার কোনো অধিকার আমার নেই, কিন্তু আমি চাই তুমি জানো যে সব কিছু সত্ত্বেও আমি তোমাকে নিজের নাতনির মতোই ভালোবেসেছি। প্রতিবার যখন অবন্তিকা তোমার সাথে খারাপ ব্যবহার করত, প্রতিবার যখন রাজেশ্বর তোমাকে উপেক্ষা করত, তখন আমার ভেতরের একটা অংশ মরে যেত। আমি তোমাকে রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু তা করতে গেলে সত্য প্রকাশ হয়ে যেত। আর আমি যথেষ্ট সাহসী ছিলাম না। অবন্তিকা? মীরা নামটি এমনভাবে বলল যেন তার হঠাৎ গুরুত্বপূর্ণ কিছু মনে পড়ে গেছে। সে তোমার মাসি। দেবয়ানী বাক্যটি পূর্ণ করলেন, যদিও সে জানে না। বিড়ম্বনা প্রায় অসহ্য ছিল। সেই মহিলা যে তাকে বছরের পর বছর সবচেয়ে বেশি অপমান করেছে, যে তাকে হীন অনুভব করাতে আনন্দ পেত, সে তার নিজের পরিবার ছিল। অর্জুন মীরার হাত শক্ত করে ধরল। তুমি কি করতে চাও? সে ধীরে করে জিজ্ঞাসা করল। যাই হোক না কেন, আমি তোমাকে সমর্থন করছি। মীরা তার চারপাশ দেখল। বিশাল হল, যা তাকে সবসময় ছোট ও গুরুত্বহীন অনুভব করিয়েছিল, তা এখন আলাদা দেখাচ্ছিল। এটি এখন আর এক শক্তিশালী পরিবারের মন্দির ছিল না যা তাকে ঘৃণা করেছিল। এটি তার কাহিনীর অংশ ছিল, তার ঐতিহ্যের, তার রক্তের। সে তার ঠাকুমার চিঠি আরও একবার দেখল। শেষ কথাগুলো তার মাথায় প্রতিধ্বনিত হচ্ছিল। আমি তোমাকে শুধু এটিই বলছি যে নাচকে থেকো। সে এক দীর্ঘশ্বাস নিল এবং সোজা হয়ে দাঁড়াল। সেই ভঙ্গি গ্রহণ করল যা অমৃতা তাকে অনেক বছর আগে শিখিয়েছিলেন। আমার সময় প্রয়োজন। সে অবশেষে বলল, এই সব কিছু বোঝার জন্য সময় প্রয়োজন। এই সত্য নিয়ে আমি কি করতে চাই তা ঠিক করার জন্য সময় প্রয়োজন। রাজেশ্বর দ্রুত মাথা নাড়লেন। অবশ্যই, তোমার যতটা সময় লাগে নাও। আর মীরা, যদি আমি কিছু করতে পারি, ক্ষতির মেরামতের জন্য যদি কিছু করার থাকে। মীরা তাকে মাঝপথেই থামিয়ে দিল। আমি আমার মায়ের সাথে দেখা করতে চাই। আমি জানতে চাই প্রিয়া কে ছিল। আমার ছবি চাই, গল্প চাই, এমন কিছু যা আমাকে বুঝতে সাহায্য করবে যে আমি কোথা থেকে এসেছি। আমার কাছে তার কিছুই নেই। রাজেশ্বর যন্ত্রণার সাথে স্বীকার করলেন। আমি জানতাম না যে সে বেঁচে ছিল, কিন্তু আমি জানি। পণ্ডিত হরিপ্রসাদের কণ্ঠস্বর মাঝে এলো। অমৃতা আমাকে প্রিয়ার ছবি দেখিয়েছিলেন। তিনি আমার কাছে তার সম্পর্কে খুব গর্বের সাথে কথা বলেছিলেন, এবং যাওয়ার আগে তিনি আমার কাছে কিছু দিয়েছিলেন যা আগলে রাখতে হয়েছিল। এমন কিছু যা তিনি বলেছিলেন যে একদিন সঠিক হাতের কাছে নিজের পথ খুঁজে নেবে। সবার দৃষ্টি তার দিকে ঘুরে গেল। কি সেটা? মীরা জিজ্ঞাসা করল। গুরুজি সেই রাতে প্রথমবার হাসলেন। একটি অ্যালবাম, যাতে অমৃতার সোনালী সময়ের ছবি আছে। প্রিয়ার শৈশব থেকে শুরু করে তার মৃত্যুর কিছু সময় আগে পর্যন্ত ছবি আছে। আর তোমার মীরা, অমৃতা আমাকে প্রতি বছর তোমার ছবি পাঠাতেন, যতক্ষণ না তিনি পাঠাতে অক্ষম হলেন। চোখের জল আবার মীরার চোখ দিয়ে গড়িয়ে পড়ল। কিন্তু এইবার সেগুলো আলাদা ছিল।
সেগুলো এমন কিছু চোখের জল ছিল যা বিপজ্জনকভাবে আসার মতো মনে হচ্ছিল। সেই অ্যালবাম কোথায়? আমার বাড়িতে। আমি এই সব বছর ধরে এটি সযত্নে রেখেছি, এই মুহূর্তের অপেক্ষায়। অমৃতা সবসময় জানতেন যে সত্য সামনে আসবে। এটা কেবল সময়ের ব্যাপার ছিল। মীরা ধীরে ধীরে মাথা নাড়ল। হলের ঘড়িতে মাঝরাত বাজল। ঘণ্টার আওয়াজ খালি জায়গায় প্রতিধ্বনিত হল। একদিনের শেষ এবং অন্য দিনের শুরুর সংকেত দিচ্ছিল। কিন্তু মীরার জন্য সেই ঘণ্টাগুলো আরও গভীর কিছুর সংকেত দিচ্ছিল। মিথ্যার ওপর গড়ে ওঠা জীবনের শেষ এবং সত্যের ওপর গড়ে ওঠা অন্য জীবনের শুরু। সে রাজেশ্বরকে দেখল, দেবয়ানীকে, পণ্ডিত হরিপ্রসাদকে এবং অবশেষে অর্জুনকে। কাল, সে দৃঢ় কণ্ঠে বলল, কাল আমরা আবার শুরু করব, কিন্তু আজ রাতে আমাকে একা থাকতে হবে। সে দরজার দিকে এগোল, কিন্তু বাইরে বেরোনোর আগে সে থামল এবং শেষবারের মতো ফিরল। সিং সাহেব, সে বলল, এবং তার গলায় নতুন কিছু ছিল, এমন কিছু যা এক দীর্ঘ রাতের পর এক সকালের প্রথম ঝলকের মতো মনে হচ্ছিল। আমার ঠাকুমা আমাকে শিখিয়েছিলেন যে ক্ষমা তাকে পায় না যাকে এটা দেওয়া হয়, বরং তাকে পায় যে এটা দেয়। আমি এখনও জানি না যে আমি আপনাকে ক্ষমা করতে পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করতে রাজি আছি। আর সেই কথাগুলোর সাথে মীরা শর্মা, অমৃতা শর্মার নাতনি এবং রাজেশ্বর সাম্রাজ্যের বৈধ উত্তরাধিকারী, হাবেলি থেকে মাথা উঁচু করে বেরিয়ে এলো। সেই মাথা যা সে বছরের পর বছর থালা পরিবেশন করার সময় নিচু করে রাখত, সেই মাথা যা এখন আকাশের দিকে উঠতে শুরু করেছিল। রাত শহরের ওপর মখমলের কালো চাদরের মতো নেমে এসেছিল, যাতে তারাগুলো ছড়িয়েছিল। মীরা রাস্তায় কোনো নির্দিষ্ট দিক ছাড়াই হাঁটছিল, নিজের পা দুটোকে চলতে দিচ্ছিল, আর তার মস্তিষ্ক সেই সব প্রকাশগুলো বোঝার চেষ্টা করছিল যা তার অস্তিত্বের ভিত নাড়িয়ে দিয়েছিল। প্রতিটি পদক্ষেপ নিস্তব্ধতায় প্রতিধ্বনিত হচ্ছিল, কেবল সেই রহস্যগুলোর প্রতিধ্বনি যা এখনও তার মাথায় বাজছিল। সে রাজেশ্বর সিংহের নাতনি ছিল, এক ধন সম্পদের উত্তরাধিকারী, সেই একই রক্তের সাথে সম্পর্কিত যে তাকে বছরের পর বছর অপমান করেছিল। কিন্তু সে অমৃতা শর্মারও নাতনি ছিল, শিল্প, মর্যাদা ও প্রতিরোধের ঐতিহ্যের উত্তরাধিকারী, এমন এক মহিলার রক্তের সাথে সম্পর্কিত যিনি যন্ত্রণাকে সৌন্দর্যে বদলে দিয়েছিলেন। এর মধ্যে কোন উত্তরাধিকারটি সংজ্ঞায়িত করবে যে সে আসলে কে? তার পদক্ষেপগুলো তাকে একটি ছোট পার্কে নিয়ে এলো, যা সে ভালোভাবেই চিনত। এটি সেই পার্ক ছিল যেখানে তার ঠাকুমা তাকে ছোটবেলায় নিয়ে যেতেন, যেখানে তিনি তাকে কত্থকের প্রথম ধাপগুলো শেখাতেন, যখন পাখিরা গান গাইত আর সূর্য গাছের পাতার ফাঁক দিয়ে চুঁইয়ে আসত। সে এক সময়ের জীর্ণ কাঠের বেঞ্চে বসে পড়ল এবং তার ঠাকুমার চিঠি পকেট থেকে বের করল। সে এটি গত কয়েক ঘণ্টায় এতবার পড়েছিল যে তার প্রতিটি শব্দ মুখস্থ ছিল, কিন্তু তার এটি আবার দেখার প্রয়োজন ছিল। সেই হলুদ কাগজের মাধ্যমে অমৃতার সাথে সংযোগ অনুভব করার প্রয়োজন ছিল। ঠাকুমা, সে রাতের ঠান্ডা হাওয়ায় ফিসফিস করে বলল, আপনি আমাকে কখনো কেন বলেননি? আপনি এত বছর ধরে এই রহস্যের বোঝা একা কেন বইলেন? হাওয়া গাছের পাতাগুলোকে এমনভাবে দোলালো যেন প্রকৃতি অমৃতার হয়ে জবাব দেওয়ার চেষ্টা করছিল। মীরা চোখ বন্ধ করে নিল এবং তার ঠাকুমার শেষ দিনগুলোকে মনে করল। রোগ তার শরীরকে খেয়ে ফেলেছিল, কিন্তু তার আত্মাকে কখনো নয়। এমনকি বিছানায় শুয়ে থেকেও অমৃতা হাসার, পুরনো কত্থকের সুর গুনগুন করার, নিজের কাঁপা কাঁপা হাতে নিজের নাতনির মুখ আদর করার শক্তি খুঁজে নিতেন। সত্যিকারের ভালোবাসা কখনো মরে না আমার বাচ্চা, অমৃতা তার শেষ সচেতন মুহূর্তগুলোর একটিতে তাকে বলেছিলেন। এটা কেবল বদলে যায়, স্মৃতিতে বদলে যায়, শিক্ষায় বদলে যায়, সেই শক্তিতে বদলে যায় যা আমাদের তখন ধরে রাখে যখন বাকি সব কিছু ভেঙে পড়ে। সেই সময় মীরা ওই কথাগুলো পুরোপুরি বুঝতে পারেনি। এখন তারাময় আকাশের নিচে সেগুলো তার কাছে পরিষ্কার হতে শুরু করেছিল। অমৃতা রাজেশ্বরকে ভালোবেসেছিলেন। তিনি তার সাথে যা কিছু করেছিলেন তা সত্ত্বেও তার একটি অংশ তাকে ভালোবাসা কখনো ছাড়েনি। তাই তিনি প্রিয়ার রহস্য রেখেছিলেন, প্রতিশোধের জন্য নয়, কিংবা গর্বের জন্য নয়, বরং ভালোবাসার জন্য। এমন এক ভালোবাসা যা যন্ত্রণা ও বিশ্বাসঘাতকতার ঊর্ধ্বে ছিল। কাছে আসা পায়ের আওয়াজ তার চিন্তায় ব্যাঘাত ঘটাল। মীরা ওপরের দিকে তাকালো এবং অর্জুনকে দুটো গরম কাপ ধরে তার দিকে হেঁটে আসতে দেখল। হট চকলেট? সে তার পাশে বসে একটি কাপ বাড়িয়ে দিয়ে বলল, আমার মা সবসময় বলতেন যে এমন কোনো সমস্যা নেই যা হট চকলেট অন্তত একটু বেশি সহ্য করার মতো করতে পারে না। মীরা এক চিলতে হাসির সাথে কাপটি গ্রহণ করল। প্রথমবার যখন চিঠি পড়েছিলে তখন থেকে তুমি আমাকে কিভাবে খুঁজে পেলে? আমি তোমাকে ছোটবেলা থেকে চিনি মীরা, আমি ঠিক জানতাম যে তুমি কোথায় থাকবে। কাপের উষ্ণতা তার ঠান্ডা হাতকে আরাম দিল। সে এক চুমুক দিল।
মিষ্টি স্বাদটা তাকে তার ঠাকুমার অ্যাপার্টমেন্টে শীতের বিকেলের কথা মনে করিয়ে দিল, যখন টাকা খুব সামান্য ছিল কিন্তু ভালোবাসার কখনো অভাব ছিল না। তোমার মনে আছে যখন আমরা ছোট ছিলাম তখন এখানে আসতাম? অর্জুন পার্কের মাঝখানে মোর্চে ধরা পুরনো দোলনাটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল। কিভাবে ভুলতে পারি? তোমার বাবা আমাদের এখানে আনতেন যখন আমার ঠাকুমা কমিউনিটি সেন্টারে নাচের ক্লাস নিতেন। আমার বাবা অমৃতাকে খুব পছন্দ করতেন। অর্জুন বিষণ্ণ হাসল। তিনি বলতেন যে তিনি তার চেনা সবচেয়ে মার্জিত মহিলা ছিলেন। আমি কখনো বুঝতে পারিনি যে এত রুচিশীল একজন মানুষ এত সাধারণ অ্যাপার্টমেন্টে কেন থাকতেন। এখন তুমি বুঝতে পারছ। এখন আমি বুঝতে পারছি। তারা কয়েক মিনিট চুপচাপ বসে রইল, প্রত্যেকে নিজের চিন্তায় ডুবেছিল। পূর্ণিমার চাঁদ পার্কটিকে রূপালী আলোয় ভরিয়ে দিয়েছিল, যাতে সবকিছু অবাস্তব মনে হচ্ছিল। এক স্বপ্নের মতো, যেখান থেকে মীরা নিশ্চিত ছিল না সে জেগে উঠতে চায় কিনা। তুমি কি করতে চলেছ? অর্জুন অবশেষে জিজ্ঞাসা করল। আমি জানি না, মীরা স্বীকার করল। কয়েক ঘন্টা আগে আমি অতীতহীন ও ভবিষ্যৎহীন একজন পরিচারিকা ছিলাম। এখন আমি এক ধন সম্পদের উত্তরাধিকারী। আর সেই লোকটার নাতনি যে আমার ঠাকুমার জীবন ধ্বংস করে দিয়েছিল। আমার কেমন অনুভব করা উচিত? আমার কেমন ব্যবহার করা উচিত? আমার মনে হয় এই প্রশ্নের জবাব কেবল তুমিই দিতে পারো। মীরা ধীরে ধীরে মাথা নাড়ল, এটা জেনে যে সে ঠিক ছিল। পণ্ডিত হরিপ্রসাদের কাছে একটি অ্যালবাম আছে। সে কিছুক্ষণ পর বলল, আমার ঠাকুমার ছবি আছে, আমার মায়ের, আমাকে সেটা দেখতে হবে। আমাকে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো গল্পটা জানতে হবে। তাহলে আমরা কাল সেটা দেখতে যাব। আমরা যাব। অর্জুন সরাসরি তার চোখের দিকে তাকালো। তুমি কি সত্যি ভেবেছিলে যে আমি তোমাকে এটার একা মোকাবিলা করতে দেব? আমি 5 বছর বয়স থেকে তোমার সাথে আছি মীরা। আমি এখন তোমাকে ছেড়ে দেব না, যখন তোমার আমাকে সবচেয়ে বেশি প্রয়োজন। চোখের জল আবার আসতে চাইছিল, কিন্তু এইবার মীরা সেগুলো আটকে নিল। সে সেই রাতে অনেক কেঁদেছিল। ধন্যবাদ অর্জুন, সবকিছুর জন্য, পার্টিতে আসার জন্য, আমার সাথে নাচার জন্য, এখন এখানে থাকার জন্য। তোমাকে আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, বন্ধুরাই এটা করে। যেভাবে সে বন্ধু শব্দটি উচ্চারণ করল তা মীরাকে কৌতূহলের সাথে তার দিকে তাকাতে বাধ্য করল। কিন্তু এর আগে যে সে কিছু বলতে পারত, তার ফোন তার পকেটে ভাইব্রেট করে উঠল। এটি একটি অপরিচিত নম্বর থেকে আসা মেসেজ ছিল। মীরা, আমি দেবযানী। আমি জানি তুমি সময় ও জায়গা চেয়েছ, কিন্তু তোমার কিছু জানা উচিত। অবন্তিকা আজ রাতের কথোপকথনের কিছু অংশ শুনেছে। আমি জানি না সে কতটা জানে, কিন্তু সে রেগে আছে। দয়া করে সাবধানে থেকো, আর যখন তুমি তৈরি হবে আমাকে তোমাকে আরও কিছু বলতে হবে, এমন কিছু যা আমি রাজেশ্বরের সামনে বলতে পারিনি। মীরা মেসেজটি 3 বার পড়ল, অনুভব করল যে তার পেটে দুশ্চিন্তার এক নতুন জট তৈরি হচ্ছে। আর কি হতে পারত? ওই পরিবার আর কত রহস্য লুকিয়ে রেখেছিল। আর অবন্তিকা, যদি সে সত্য শুনে ফেলে থাকে, যদি সে জানত যে মীরা বৈধ উত্তরাধিকারী, তবে ফলাফল ভয়াবহ হতে পারত। খারাপ খবর? অর্জুন তার মুখের পরিবর্তন দেখে জিজ্ঞাসা করল। অবন্তিকা কিছু জানে? আমি জানি না কতটা, কিন্তু দেবযানী বলছে যে সে রেগে আছে। অর্জুনের মুখ গম্ভীর হয়ে গেল। এটা ভালো নয়। আমরা অবন্তিকাকে জানি, যখন সে বিপদ অনুভব করে তখন সে যা কিছু করতে সক্ষম হয়। আমি জানি। তারা বেঞ্চ থেকে উঠে পড়ল এবং পার্কের বাইরের দিকে হাঁটতে শুরু করল। হট চকলেট সাহায্য করেছিল, কিন্তু রাতের ঠান্ডা হাড়ের ভেতরে ঢুকতে শুরু করেছিল। আজ রাতে কোথায় ঘুমাবে? অর্জুন জিজ্ঞাসা করল। তুমি হাবেলিতে ফিরে যেতে পারো না? আমি এই ব্যাপারে ভাবিনি, মীরা স্বীকার করল। আমার মায়ের বাড়িতে চলে এসো। আমাদের কাছে একটি গেস্ট রুম আছে। এটা খুব বিলাবহু নয়, কিন্তু নিরাপদ। মীরা এক মুহূর্তের জন্য ইতস্তত করল। সে বোধা হতে চায়নি, কিন্তু সত্য এটাই ছিল যে তার যাওয়ার আর কোনো জায়গা ছিল না। তার সব সঞ্চয়, তার সব জামা কাপড়, তার সব সম্পত্তি রাজেশ্বর হাবেলির ছোট চাকরের ঘরে ছিল। ঠিক আছে, সে অবশেষে গ্রহণ করল, কিন্তু কেবল আজ রাতের জন্য। যত রাত তোমার প্রয়োজন মীরা, আমার মা তোমাকে খুব পছন্দ করেন। তিনি সবসময় বলতেন যে তুমি সেই নাতনি যার যোগ্য অমৃতা ছিলেন। তারা ঘুমিয়ে থাকা রাস্তা দিয়ে নিঃশব্দে হাঁটতে থাকল, যতক্ষণ না তারা একটি শ্রমিক শ্রেণীর পাড়ায় একটি সাধারণ বাড়িতে পৌঁছাল। গভীর রাত হওয়া সত্ত্বেও আলো জ্বলছিল। দরজা তাদের কড়া নাড়ার আগেই খুলে গেল, যাতে এক মধ্যবয়সী মহিলা দয়ালু চোখ আর চুলে একটি বিনুনি বেঁধে সামনে এলেন। মীরা, আমার বাচ্চা। অর্জুনের মা শান্তি দেবী দুহাত বাড়িয়ে দিয়ে বললেন। অর্জুন আমাকে ফোন করে সব বলেছে।
ভেতরে এসো, ভেতরে এসো, এই ঘর তোমার ঘর। শান্তিদেবীর আলিঙ্গন ঠিক সেটাই ছিল যার মীরার প্রয়োজন ছিল, উষ্ণ, খাঁটি, কোনো প্রত্যাশা বা শর্ত ছাড়াই। এক মুহূর্তের জন্য সে নিজেকে এক ভীত তরুণী হওয়ার অনুমতি দিল, যে সান্ত্বনা খুঁজছিল। ধন্যবাদ শান্তিদেবী। কোনো ধন্যবাদ নেই। অমৃতা আমার বন্ধু ছিল। তোমার দেখাশোনা করা আমার পক্ষ থেকে তার স্মৃতিতে অন্তত এটুকুই প্রাপ্য। তারা ছোট কিন্তু আরামদায়ক ঘরে প্রবেশ করল। সেখানে টাটকা কফি আর বেকড পেয়ারের সুবাস ছিল। এটি একটি বাড়ির সুবাস ছিল, নিরাপত্তার সেই সব জিনিসের যা মীরা তার ঠাকুমার মৃত্যুর পর হারিয়ে ফেলেছিল। বসো। শান্তিদেবী তাকে ফায়ারপ্লেসের পাশের একটি চেয়ারের দিকে ইশারা করলেন। তুমি ক্লান্ত হয়ে গেছ। আমি তোমার জন্য কিছু খাবার বানাবো। আপনাকে বিরক্ত হওয়ার প্রয়োজন নেই। কোনো বিরক্তি নেই। তাছাড়া তোমার আগামীর জন্য শক্তির প্রয়োজন। যখন শান্তিদেবী রান্নাঘরের দিকে এগোচ্ছিলেন, মীরা ফায়ারপ্লেসের ম্যান্টেলের উপর কিছু দেখল যা তার নজর কাড়ল। এটি একটি ফ্রেম করা ছবি ছিল, যাতে দুই তরুণী একে অপরকে জড়িয়ে ধরে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল। সে এটি ভালো করে দেখার জন্য কাছে গেল এবং তার শ্বাস গলায় আটকে গেল। মহিলাদের মধ্যে একজন স্পষ্টতই শান্তিদেবী ছিলেন, কয়েক দশকের ছোট। অন্যজন ছিলেন অমৃতা। আমরা অনেক বছর বন্ধু ছিলাম। শান্তিদেবীর কণ্ঠস্বর রান্নাঘরের দরজা থেকে এলো। সবকিছু হওয়ার আগে, সিং পরিবার তার জীবন ধ্বংস করার আগে। মীরা তার দিকে ঘুরল। আপনি আমাকে কখনো বলেননি যে আপনি আমার ঠাকুমাকে চিনতেন। অমৃতা আমাকে এমনটা না করার জন্য বলেছিলেন। তিনি তোমাকে সত্য থেকে বাঁচাতে চেয়েছিলেন, যতক্ষণ না তুমি তৈরি হও। আপনি কি এটাও জানতেন? আপনি কি জানতেন যে আমার দাদামশাই কে ছিলেন? শান্তিদেবী এক দীর্ঘশ্বাস নিলেন এবং মীরার সামনে একটি চেয়ারে বসলেন। আমি সব জানতাম। আমার বাচ্চা, আমিই ছিলাম সেই ধাত্রী যে তোমার মাকে এই পৃথিবীতে আনতে সাহায্য করেছিল। আমি অমৃতার হাত তখন ধরে রেখেছিলাম যখন তাকে নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল। মীরার মনে হলো হাওয়া আরও ঘন হয়ে গেছে। কী সিদ্ধান্ত? শান্তিদেবীর চোখে স্মৃতি তাজা হওয়ায় জল ভরে এলো। যখন অমৃতা জানতে পারলেন যে তিনি গর্ভবতী, তখন তাকে বেছে নিতে হয়েছিল। তিনি রাজেশ্বরকে জানাতে পারতেন এবং ঝুঁকি নিতে পারতেন যে তার বাবা বাচ্চাটিকে তার কাছ থেকে কেড়ে নেবেন, অথবা তিনি রহস্য গোপন রাখতে পারতেন এবং নিজের মেয়েকে দারিদ্র্যের মধ্যে একা বড় করতে পারতেন। কিন্তু ভালোবাসার টানে তিনি রহস্য বেছে নিয়েছিলেন। তিনি প্রিয়াকে রক্ষা করা বেছে নিয়েছিলেন। রাজেশ্বরের বাবা এক নির্দয় মানুষ ছিলেন। অমৃতার বিশ্বাস ছিল যে যদি তিনি গর্ভাবস্থার কথা জানতে পারতেন, তবে তিনি মা ও মেয়েকে আলাদা করার জন্য যা কিছু করতে পারতেন। তিনি ঝুঁকি নিতে পারেননি। সবকিছু পরিষ্কার হতে শুরু করেছিল। ধাঁধার টুকরোগুলো একে একে নিজের জায়গায় পড়ছিল। আর আমার বাবা? মীরা জিজ্ঞাসা করল। অনুভব করল যে এটি এমন এক বিষয় যা সে কখনো খুঁজেনি। আমার ঠাকুমা কখনো তার সম্পর্কে কথা বলেননি। শান্তিদেবী অর্জুনের সাথে এক পলক দৃষ্টি বিনিময় করলেন, যে এইমাত্র ঘরে এলো। সেটি এমন এক গল্প যা অন্য কোনো সময়ের জন্য রেখে দাও। মীরা, তুমি এক রাতে অনেকগুলো রহস্য জেনে ফেলেছ। দয়া করে। মীরা জোর দিল, আমার জানার প্রয়োজন আছে। শান্তিদেবী ধীরে ধীরে মাথা নাড়লেন। আমি তোমাকে এখন কেবল এটুকুই বলতে পারি যে তোমার বাবা প্রিয়াকে পুরো মন দিয়ে ভালোবাসতেন, এবং তাদের গল্প সিং পরিবারের সাথে এমনভাবে জড়িয়ে আছে যা অমৃতাও পুরোপুরি জানতেন না। এর মানে কি? এর মানে হল, পণ্ডিত হরিপ্রসাদের অ্যালবামে কেবল ছবি নেই, তাতে নথিপত্র, চিঠি, এমন সব বিষয়ের প্রমাণ আছে যা তুমি যা জানো তা বদলে দিতে পারে। মীরা অভিভূত হয়ে সোফায় ধপ করে বসে পড়ল। এই গল্পে আর কতগুলো স্তর ছিল, আর কত রহস্য চাপা ছিল যা সামনে আসার অপেক্ষায় ছিল। তোমার বিশ্রামের প্রয়োজন, শান্তিদেবী এক মায়ের দৃঢ়তায় বললেন। কাল তুমি পণ্ডিত হরিপ্রসাদের সাথে দেখা করবে। কাল তুমি জবাব পাবে, কিন্তু আজ রাতে শুয়ে পড়ো। তোমার শরীর আর মস্তিষ্কের এটার প্রয়োজন। মীরা প্রতিবাদ করতে চাইল, কিন্তু সত্য এটাই ছিল যে সে পরিশ্রান্ত ছিল। দিনের আবেগগুলো তার শরীর থেকে শক্তির প্রতিটি ফোঁটা নিংড়ে নিয়েছিল। শান্তিদেবী তাকে একটি ছোট ঘরে নিয়ে গেলেন, যাতে একটি সাধারণ কিন্তু পরিষ্কার বিছানা ছিল। বালিশের পাশে একটি ছবি ছিল যা মীরাকে তক্ষণই থামিয়ে দিল। এটি অমৃতার ছবি ছিল, যাতে তিনি একটি বাচ্চাকে ধরেছিলেন, এবং তাদের পেছনে আবছা দেখা যাচ্ছিল এক যুবক তাদের অনন্ত ভালোবাসার প্রকাশ নিয়ে দেখছে। এটা কে? মীরা সেই ব্যক্তির দিকে ইশারা করে জিজ্ঞাসা করল। শান্তিদেবী শ্রদ্ধার সাথে ছবিটি ধরলেন। উনি এমন কেউ ছিলেন যাকে অমৃতা খুব গভীরভাবে ভালোবেসেছিলেন। এমন কেউ যে তার জীবনে তখন এসেছিল যখন রাজেশ্বর তারা প্রত্যাখ্যাত হবার পর তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। আমার দাদামশাই? আমার অন্য দাদামশাই?
ঠিক তা নয়, কিন্তু তার গল্প তোমার সাথে এমনভাবে জড়িয়ে আছে যা তুমি এখনো বোঝো না। আপনি আমাকে সরাসরি কেন বলছেন না যে তিনি কে? শান্তিদেবী ছবিটি রাতের টেবিলের ওপর রাখলেন। কারণ কিছু বিষয় আছে যা তোমাকে নিজেকেই খুঁজে বের করতে হবে। কিছু বিষয় যা সেই অ্যালবামে লিপিবদ্ধ আছে। পণ্ডিত হরিপ্রসাদ এই লোকটির সবচেয়ে ভালো বন্ধু ছিলেন, তাই অমৃতা তাকে অ্যালবামটি দিয়েছিলেন। তাই তিনি এই সব বছর ধরে অপেক্ষা করেছেন। মীরা ঘুমানোর আগে আরও একবার ছবিটিকে দেখল। সেই ব্যক্তির চোখে এক দয়া ছিল এবং এক হাসি ছিল যা তার কাছে অদ্ভুতভাবে পরিচিত লাগল। তিনি কে ছিলেন? তিনি তার ঠাকুমার জীবনে কি ভূমিকা পালন করেছিলেন? আর সিং পরিবারের সাথে তার কি সম্পর্ক ছিল? ঘুমের ঘোরে তলিয়ে যাবার সময় একটি শেষ প্রশ্ন তার মাথায় ভাসছিল। যদি রাজেশ্বর সিং তার দাদামশাই হন, তবে তার বাবা আসলে কে ছিলেন? এবং তার চেয়েও বড় কথা, তিনি কি এখনও জীবিত ছিলেন? সকালের সূর্য ছোট ঘরের পর্দার ফাঁক দিয়ে আসছিল যখন মীরা চোখ খুলল। এক মুহূর্তের জন্য সে ভুলে গেল সে কোথায় ছিল। সে ভুলে গেল গতরাতে কি হয়েছিল। কিন্তু তারপর সে রাতের টেবিলের উপর ছবিটি দেখল। অমৃতা একটি বাচ্চাকে ধরে আছেন, আর তাদের পেছনে সেই রহস্যময় ব্যক্তি চোখে ভালোবাসা নিয়ে তাকিয়ে। সবকিছু এক তুষার ধসের মতো ফিরে এলো। সে ধীরে ধীরে উঠল। গতরাতের ভার নিজের শরীরের প্রতিটি পেশিতে অনুভব করছিল। টাটকা কফির সুবাস রান্নাঘর থেকে আসছিল, যাতে টোস্টের সুবাস মিশেছিল। যখন সে ছোট ঘরে প্রবেশ করল, তখন সে শান্তি দেবী, অর্জুন আর আরও এক ব্যক্তিকে সোফায় বসে থাকতে দেখল, পণ্ডিত হরিপ্রসাদ। সুপ্রভাত মীরা, গুরুজি বললেন। নিজের হাতে কাপড়ে জড়ানো একটি আয়তকার বস্তু ধরে উঠে দাঁড়ালেন। আমার আশা যে তুমি কিছুটা বিশ্রাম নিতে পেরেছ। মীরা ব্যাখ্যার জন্য অর্জুনের দিকে তাকালো। আমি ওনাকে খুব সকালে ডেকেছি, অর্জুন ব্যাখ্যা করল। আমার মনে হলো যে তুমি অ্যালবাম দেখার জন্য আর অপেক্ষা করতে চাইবে না। মীরার হৃদস্পন্দন বাড়তে শুরু করল। অ্যালবাম, সেই সব জবাব যার জন্য সে সারা রাত অপেক্ষা করেছিল, সেগুলো ওখানেই ছিল, সময়ের সাথে জীর্ণ কাপড়ে জড়ানো। বসো আমার বাচ্চা, শান্তিদেবী তাকে ডাইনিং টেবিলের পাশের একটি চেয়ারের দিকে ইশারা করলেন। এটি কঠিন হতে চলেছে, কিন্তু তোমার সবকিছু জানার প্রয়োজন আছে। মীরা মান্য করল। নিজের চোখ সেই প্যাকেট থেকে সরাতে পারছিল না যা পণ্ডিত হরিপ্রসাদ ধরেছিলেন। আমি তোমাকে এটি দেখানোর আগে, গুরুজি গম্ভীর গলায় শুরু করলেন, আমাকে তোমাকে কিছু বলতে হবে। এমন কিছু যা অমৃতা আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়েছিলেন যে সময় এলে আমি তোমাকে ব্যক্তিগতভাবে বলবো। তিনি তার সামনে বসলেন, অ্যালবামটিকে টেবিলের উপর রাখলেন, কিন্তু সেটি এখনও না খুলে। আমি তোমার ঠাকুমার সাথে তখন দেখা করেছিলাম যখন আমার 18 বছর বয়স ছিল। তিনি আগেই সবকিছু হারিয়েছিলেন, নিজের ক্যারিয়ার, নিজের সম্মান, কত্থকের জগতে নিজের জায়গা, কিন্তু তিনি কখনো নিজের মর্যাদা হারাননি। তিনি প্রায় বিনা পয়সায় একটি কমিউনিটি সেন্টারে ক্লাস নিতেন, কেবল নাচের প্রতি ভালোবাসার জন্য। তার চোখ স্মৃতিতে ভিজে এলো। একদিন এক লোক কমিউনিটি সেন্টারে এলো। সে যুবক ছিল, আমার চেয়ে মাত্র কয়েক বছরের বড়। তার নাম ছিল বিজয়, বিজয় ইবারা। মীরা পদবিটি শুনল এবং তার দৃষ্টি অর্জুনের দিকে চলে গেল, যার মুখ স্পষ্টতই ফ্যাকাশে হয়ে গিয়েছিল। ইবারা? মীরা পুনরাবৃত্তি করল। কিভাবে আমার মতো? অর্জুন কাঁপা কাঁপা গলায় বাক্যটি পূর্ণ করল। বিজয় ইবারা আমার কাকা ছিলেন, আমার বাবার বড় ভাই। ছোট ঘরে হাওয়া ভারী হয়ে গেল। শান্তিদেবী নিজের বুকে হাত রাখলেন, যেন স্মৃতি তাকে শারীরিক কষ্ট দিচ্ছিল। বিজয় একজন সঙ্গীত শিল্পী ছিল, পণ্ডিত হরিপ্রসাদ চালিয়ে গেলেন। সে সারেঙ্গি এমনভাবে বাজাত যা আমি কখনো কাউকে বাজাতে দেখিনি। তাতে এক স্বাভাবিক প্রতিভা ছিল, এমন এক আত্মা যা সঙ্গীতের সাথে এমনভাবে যুক্ত হতো যা আমি কেবল সত্যিকারের শিল্পীদের মধ্যে দেখেছি। তিনি ধীরে ধীরে অ্যালবামটি খুললেন। একটি বাদামি রঙের চামড়ার কাভার দেখা গেল, জীর্ণ কিন্তু ভালোবাসায় রাখা। যখন বিজয় অমৃতাকে কত্থকের কথা বলতে শুনল, তখন সে মোহিত হয়ে গেল। আর যখন সে তাকে প্রথমবার নাচতে দেখল, তখন সে পুরোপুরিভাবে তার প্রেমে পড়ে গেল। তিনি অ্যালবামের প্রথম পাতাটি খুললেন। এটি একটি ছোট মঞ্চে অমৃতার ছবি ছিল। একা নাচছিলেন, চোখ বন্ধ করে, এবং বিশুদ্ধ আনন্দের অভিব্যক্তির সাথে। আর মঞ্চের একপাশে এক যুবক সারেঙ্গি বাদক তাকে এমনভাবে দেখছিল যেন তিনি মহাবিশ্বের একমাত্র ব্যক্তি। অমৃতার সেই ভালোবাসার জবাব দিতে সময় লেগেছিল। গুরুজি চালিয়ে গেলেন।
তিনি তখনও রাজেশ্বর যা করেছিলেন তাতে আহত ছিলেন, কিন্তু বিজয় ধৈর্যশীল ছিল। সে কোনো কিছু না চেয়ে তাকে ভালোবেসেছিল। সে তার ক্লাসে তার সাথে বাজাত, তাকে নিজের জীবন টুকরো টুকরো করে আবার গড়তে সাহায্য করেছিল। তিনি পাতা উল্টালেন, এবং আরও ছবি। অমৃতা ও বিজয় একসাথে হাসছেন, নাচছেন, বাজছেন। যখন অমৃতা তাকে প্রিয়ার কথা বললেন, সেই মেয়ের কথা যা তিনি রাজেশ্বরের সাথে পেয়েছিলেন, বিজয় এক মুহূর্তও ইতস্তত করেনি। সে সেই বাচ্চাটিকে এমনভাবে ভালোবেসেছিল যেন সে তার নিজের। সে তাকে বড় করেছে, শিক্ষা দিয়েছে, সঙ্গীত শিখিয়েছে। মীরা অনুভব করল চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু সে সেগুলো আটকানোর কোনো চেষ্টা করল না। বিজয় আমার মায়ের জন্য বাবার মতো ছিল। না, বাবার মতো নয়। শান্তিদেবী ধীরে করে মাঝখানে বাধা দিলেন। সে তার বাবা ছিল, প্রতি অর্থে। প্রিয়া শর্মা পদবি রেখেছিল কারণ অমৃতা কখনো চাননি যে সিং পরিবার তার অস্তিত্ব সম্পর্কে জানতে পারুক। কিন্তু নিজের মনে প্রিয়া সবসময় একজন ইবারা ছিল। পণ্ডিত হরিপ্রসাদ বেশ কয়েকটা পাতা উল্টালেন, যতক্ষণ না তিনি এমন এক ছবিতে পৌঁছালেন যা মীরাকে চমকে দিল। এটি একটি বিয়ে ছিল। অমৃতা এক সাধারণ কিন্তু সুন্দর পোশাকে, বিজয় তার পাশে খুশিতে জল করছিল, আর তাদের মাঝে প্রায় 5 বছরের এক বাচ্চা মেয়ে ফুলের ঝুড়ি নিয়ে। তাদের বিয়ে হয়েছিল, মীরা ফিসফিস করে বলল। গুরুজি নিশ্চিত করলেন, এটি একটি ছোট ঘরোয়া অনুষ্ঠান ছিল। কেবল শান্তি দেবী, অর্জুনের বাবা, আমি আর কিছু ঘনিষ্ঠ বন্ধু ছিল। অমৃতা বলেছিলেন যে এটি তার জীবনের সবচেয়ে খুশির দিন ছিল, যে বিজয় তাকে ভালোবাসায় আবার বিশ্বাস করতে শিখিয়েছিল। অর্জুন টেবিলের কাছে এলো, ভিজে চোখে ছবিগুলো দেখছিল। আমার বাবা আমাকে এটি কখনো বলেননি, সে ভাঙা গলায় বলল। তিনি কখনো বলেননি যে তার ভাই অমৃতাকে বিয়ে করেছিলেন। তোমার বাবা বিজয়কে খুব ভালোবাসতেন, শান্তিদেবী ব্যাখ্যা করলেন। যখন সবকিছু ঘটল তখন যন্ত্রণা এত বেশি ছিল যে তিনি ওই স্মৃতিগুলোকে কবর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি ভেবেছিলেন এগিয়ে যাওয়ার এটাই একমাত্র পথ ছিল। যখন সবকিছু ঘটল, মীরা জিজ্ঞাসা করল, অনুভব করল যে ভয়ঙ্কর কিছু আসছে। কি হয়েছিল? পণ্ডিত হরিপ্রসাদ এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, যেন তার শক্তি সঞ্চয় করার প্রয়োজন ছিল। বিজয় ও অমৃতা অনেক বছর সুখে ছিলেন। প্রিয়া ভালোবাসা ও সঙ্গীতের ঘেরাটোপে বড় হয়ে উঠল। বিজয় তাকে হারমোনিয়াম বাজানো শিখিয়েছিল, অমৃতা তাকে নাচতে শিখিয়েছিল। এটি একটি ছোট কিন্তু নিখুঁত পরিবার ছিল। তিনি অ্যালবামের আরও একটি পাতা খুললেন। প্রিয়া কৈশোরে পিয়ানোর সামনে বসে আছে এবং বিজয় তার পাশে আছে, নোটের দিকে ইশারা করছে। কিন্তু অমৃতার খুশি সবসময় এক ছায়ার ভয়ে ছিল। রাজেশ্বরের বাবা ঠাকুর প্রতাপ সিং কখনো নিজের ঘৃণা ভোলেননি। তার কেরিয়ার ধ্বংস করার অনেক বছর পরেও তিনি তার ওপর নজর রাখছিলেন। তিনি এটি নিশ্চিত করতে চাইছিলেন যে অমৃতা কখনোই তা অর্জন না করতে পারে যা সে হারিয়েছিল। মীরার পিঠ দিয়ে এক শিহরণ বয়ে গেল। যখন ঠাকুর প্রতাপ সিং জানতে পারলেন যে অমৃতা বিয়ে করেছে, যে সে নিজের জীবন আবার গুছিয়ে নিয়েছে, যে সে খুশি, তখন তিনি এটা সহ্য করতে পারলেন না। তার আহত অহংকার তাকে এটা মেনে নিতে দেয়নি যে অমৃতা তাকে বা তার পরিবার ছাড়া শান্তি খুঁজে পেয়েছে। তিনি কি করেছিলেন? মীরার কণ্ঠস্বর ফিসফিসের মতো শোনাল। গুরুজি শান্তি দেবীর দিকে তাকালেন, যিনি তাকে চালিয়ে যাওয়ার অনুমতি দিয়ে হালকা মাথা নাড়লেন। ঠাকুর প্রতাপ সিং জানতে পারলেন যে বিজয় একটি সঙ্গীত বাদ্যযন্ত্রের কারখানায় কাজ করত। তিনি তাকে বরখাস্ত করার জন্য নিজের প্রভাব ব্যবহার করলেন। তারপর তিনি পরবর্তী কাজ এবং তার পরের কাজের সাথেও একই কাজ করলেন। প্রতিবার যখন বিজয় চাকরি পেত, তখন কেউ সেটা কেড়ে নেওয়ার জন্য হাজির হতো। তিনি তাকে ধাওয়া করেছিলেন। মীরা? মীরা ভয়ে বলল, যেমন তিনি আমার ঠাকুমার পেছনে লেগেছিলেন। ঠিক তাই। বিজয় মাসের পর মাস লড়াই করেছিল। সে যে কোনো কাজ করত যা সে পেত। কিন্তু ঠাকুর প্রতাপ সিং নির্দয় ছিলেন। তিনি অমৃতাতি পুরোপুরি ধ্বংস করতে চেয়েছিলেন। আর তা করার সেরা উপায় ছিল সেই সব মানুষকে ধ্বংস করা যাদের তিনি ভালোবাসতেন। গুরুজি অ্যালবামের আরও একটি পাতা উল্টালেন। এইবার কোনো খুশির ছবি ছিল না। এটি সময়ের সাথে হলুদ হয়ে যাওয়া এক খবরের কাগজের টুকরো ছিল।
এক রাতে বিজয় একটি নির্মাণস্থলে কাজ করে বাড়ি ফিরছিল। এটি একমাত্র চাকরি ছিল যা ঠাকুর প্রতাপ সিং এখনও পর্যন্ত তার থেকে কেড়ে নিতে পারেননি। সে একটি রাস্তা পার হচ্ছিল যখন তিনি চালিয়ে যেতে পারলেন না। তার চোখ দিয়ে অনবরত জল পড়ছিল। শান্তিদেবী কথাটি ধরলেন। একটি গাড়ি তাকে ধাক্কা মারে। ড্রাইভার পালিয়ে যায়। তাদের কখনো খুঁজে পাওয়া যায়নি। এর পরের নিস্তব্ধতা মীরা তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অনুভব করেছিল। এটি কি একটি দুর্ঘটনা ছিল? সে জিজ্ঞাসা করল, যদিও তার মনে সে আগেই জবাব জানত। অমৃতার সবসময় মনে হতো যে ঠাকুর প্রতাপ সিংয়ের এতে হাত ছিল। শান্তিদেবী ধীরে করে বললেন, কিন্তু তিনি এটি কখনো প্রমাণ করতে পারেননি। পুলিশ মামলাটিকে একটি দুর্ঘটনা হিসেবে বন্ধ করে দিয়েছিল, কোনো সাক্ষী ছাড়াই, কোনো সূত্র ছাড়াই, কোনো বিচার ছাড়াই। মীরা কাগজের টুকরোটি দেখল। চোখের জলে ঝাপসা হয়ে তার চোখের সামনে শব্দগুলো ভাসছিল। আমার ঠাকুমা সিং পরিবারের কারণে দুজন ভালোবাসার মানুষকে হারালেন, সে অবশেষে বলল। রাজেশ্বর তাকে ছেড়ে দিল, আর রাজেশ্বরের বাবা তার কাছ থেকে বিজয়কে কেড়ে নিলেন। অমৃতা ভেঙে পড়েছিলেন, গুরুজি চালিয়ে গেলেন, কিন্তু তার কাছে প্রিয়া ছিল। তোমার মাই একমাত্র ছিলেন যিনি ওই অন্ধকার দিনগুলোতে তাকে বাঁচিয়ে রেখেছিলেন। তারা দূরে চলে গেলেন, শহর বদলে দিলেন, উধাও হয়ে যাওয়ার চেষ্টা করলেন। অমৃতা চিরতরের জন্য পেশাগতভাবে নাচা বন্ধ করে দিলেন। তিনি বলেছিলেন যে কত্থক তাকে বিজয়ের কথা খুব বেশি মনে করিয়ে দেয়, কিন্তু তিনি আমাকে শিখিয়েছিলেন। মীরার মনে পড়ল। তিনি আমাকে যা জানতেন সব শিখিয়েছিলেন, কারণ তিনি তোমার মধ্যে এক নতুন শুরুর আশা দেখেছিলেন। যখন প্রিয়া সেই দুর্ঘটনায় মারা গেল, তখন অমৃতার মনে হলো যে ভাগ্য তাকে আবার সাজা দিয়েছে, কিন্তু তুমি ছিলে তার আলো, তুমি ছিলে এগিয়ে যাওয়ার কারণ। মীরা অ্যালবামটি নিজের হাতে নিল। ধীরে ধীরে পাতা উল্টে নিজের মায়ের ছবিগুলো দেখছিল, বাচ্চা হিসেবে, কিশোরী হিসেবে, যুবতী হিসেবে। এতটাই তার মতো যে এটা অতীতের আয়নায় নিজেকে দেখার মতো ছিল। আর তারপর সে এমন এক পাতায় পৌঁছালো যা তার হৃৎস্পন্দন থামিয়ে দিল। এটি প্রিয়ার ছবি ছিল। স্পষ্ট রূপে অন্তঃসত্ত্বা এক তরুণী এক যুবকের পাশে বসেছিল। সেই যুবক তাকে পূর্ণ শ্রদ্ধা ভরে দেখছিল। একটি হাত ছিল তার পেটের ওপর। এটি কে? মীরা জিজ্ঞাসা করল, যদিও তার ভেতরটা আগে থেকেই গভীরভাবে কিছু একটা জানত। পণ্ডিত হরিপ্রসাদ এবং শান্তিদেবী একে অপরের দিকে অর্থপূর্ণ দৃষ্টি বিনিময় করলেন। ওই লোকটি, শান্তিদেবী ধীরে ধীরে বললেন, তোমার বাবা মীরা। তার নাম ছিল রাহুল। তার নাম ছিল রাহুল হরিপ্রসাদ। সে আমার ছেলে ছিল। পণ্ডিত হরিপ্রসাদের কণ্ঠস্বর এই শব্দগুলো উচ্চারণ করার সময় কেঁপে গেল। মীরা তাকে না বুঝে অপলক চেয়ে রইল। আপনার ছেলে। প্রিয়া আর রাহুল তখন দেখা করেছিল যখন তারা দুজনেই সঙ্গীত একাডেমিতে সঙ্গীত নিয়ে পড়াশোনা করছিল। সে হারমোনিয়াম আর ও তবলা। তারা সেই তীব্রতায় প্রেমে পড়েছিল যা কেবল তরুণরাই জানে। অমৃতা রাহুলকে খুব পছন্দ করতেন। তিনি বলতেন যে রাহুলের কোমলতা আর সঙ্গীতের প্রতি তার আবেগ বিজয়ের কথা মনে করিয়ে দিত। গুরুজির চোখের জল অ্যালবামের ওপর পড়ছিল। যখন প্রিয়া তোমাকে গর্ভে ধারণ করেছিল, সেগুলো ছিল তাদের জীবনের সবচেয়ে খুশির মাস। রাহুল তখনই বিয়ে করতে চেয়েছিল, একটি পরিবার শুরু করতে চেয়েছিল। তাদের অনেক পরিকল্পনা ছিল, অনেক স্বপ্ন ছিল। কি হয়েছিল? মীরা খুব কষ্টে কথা বলতে পারছিল। রাহুল তোমার জন্মের 3 মাস আগে মারা গিয়েছিল, এক গাড়ি দুর্ঘটনায়, ঠিক যেভাবে কয়েক বছর আগে বিজয়ের মৃত্যু হয়েছিল। এই কাকতালীয় মিল মীরার পেটে এক ঘুষির মতো লাগল। এটি কেবল কাকতালীয় হতে পারে না, সে বলল। একই পরিবারে দুটি একই রকম দুর্ঘটনা। অমৃতার সবসময় সন্দেহ ছিল যে ঠাকুর প্রতাপ সিং প্রিয়া আর হরিপ্রসাদ পরিবারের সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন। তিনি জেনে গিয়েছিলেন যে তার নাতি একটি বাচ্চার জন্ম দিতে চলেছে। আমরা এটি কখনো প্রমাণ করতে পারিনি, কিন্তু লেকিন আপনার মনে হয় ঠাকুর প্রতাপ সিং আপনার ছেলেকে মেরে ফেলেছেন? মীরা বাক্যটি পূর্ণ করল। পণ্ডিত হরিপ্রসাদ চুপচাপ মাথা মারলেন, কথা বলতে পারছিলেন না। মীরা তখন বুঝতে পারল যে গুরুজি গতরাতে তাকে কেন ওভাবে দেখেছিলেন।
তিনি কেন সেই অর্থপূর্ণ সঙ্গীতটি বেছেছিলেন? তিনি কেন এতদিন এই অ্যালবামটি নিজের কাছে রেখেছিলেন? আমি আপনার নাতনি, মীরা বলল। আপনি আমার দাদামশাই, আমার আসল দাদামশাই, রক্ত সম্পর্কের। হ্যাঁ, রাহুল আমার একমাত্র ছেলে ছিল। ও যখন মারা গেল, আমার একটা অংশও ওর সাথে মরে গিয়েছিল। কিন্তু অমৃতা আমাকে প্রতি বছর তোমার ছবি পাঠাতেন। তিনি আমাকে লিখতেন যে তুমি কিভাবে বড় হচ্ছ, তোমার কি পছন্দ, তুমি কেমন নাচো। তুমিই ছেলে আমার একমাত্র যোগসূত্র। আপনি আমাকে কখনো খুঁজতে কেন আসেননি? অমৃতার ভয় ছিল যে যদি কেউ আমাদের সম্পর্কের কথা জেনে যায়, তবে ঠাকুর প্রতাপ সিং তোমার পেছনেও লেগে পড়বেন। তিনি তোমাকে লুকিয়ে রাখতে বা বাঁচাতে চেয়েছিলেন, আর আমি তার সিদ্ধান্তের সম্মান জানিয়েছিলাম, যদিও এটি আমার হৃদয় ভেঙে দিয়েছিল। মীরা চেয়ার থেকে উঠে পণ্ডিত হরিপ্রসাদের দিকে এগিয়ে গেল। সে তার দিকে একদৃষ্টে চেয়ে রইল। প্রথমবারের মতো সেই পরিচিত বৈশিষ্ট্যগুলো দেখল যা সে আগে উপেক্ষা করেছিল। চোখের আকার, চোয়ালের গড়ন, যেভাবে তার হাত সঙ্গীত পরিচালনা করত। একটি শব্দও না বলে সে তাকে জড়িয়ে ধরল। পণ্ডিত হরিপ্রসাদ নিজের নাতনির কাঁধে মাথা রেখে ফোপাচ্ছিলেন। বছরের পর বছর চেপে রাখা যন্ত্রণা অবশেষে বেরিয়ে আসছিল। আমাকে ক্ষমা করো, সে ফিসফিস করে বলল। আমাকে ক্ষমা করো যে আমি সেখানে ছিলাম না, যে আমি তোমাকে রক্ষা করিনি। ক্ষমা করার মতো কিছু নেই, মীরা চোখের জলের মাঝে উত্তর দিল। আপনি সেটাই করেছেন যা আমার ঠাকুমা আপনাকে করতে বলেছিলেন। আপনি তাকে সেই একমাত্র উপায়ে রক্ষা করেছেন যেভাবে আপনি পারতেন। তারা কয়েক মিনিট জড়িয়ে ধরে রইল, যখন অর্জুন আর শান্তিদেবী নীরবে কাঁদছিলেন। তারা এমন এক পুনর্মিলনের সাক্ষী ছিলেন যাতে সারা জীবনের সময় লেগে গিয়েছিল। যখন তারা অবশেষে আলাদা হল, মীরা আবার অ্যালবামে ফিরে গেল। একটি শেষ পাতা ছিল যা সে দেখেনি। এটি অমৃতার হাতের লেখায় রাহুলের জন্য লেখা একটি চিঠি ছিল। আমার প্রিয় বন্ধু, যখন মীরা এটি পড়বে তখন সে পুরো সত্য জেনে যাবে, কিন্তু তার আরও কিছু জানা প্রয়োজন, এমন কিছু যা আমি নিজেও মরার কিছু সময় আগে পর্যন্ত জানতাম না। মীরা গুরুজির দিকে তাকাল, যিনি মাথা নাড়লেন। আমি জানি না এতে কি লেখা আছে। অমৃতা আনাকে এটি কখনো না পড়ার জন্য বলেছিলেন। এটি কেবল তোমার জন্য ছিল। কাপা কাপা হাতে মীরা পড়তে শুরু করল। ঠাকুর প্রতাপ সিং 5 বছর আগে মারা গেছেন, কিন্তু মরার আগে তিনি এমন কিছু করেছেন যা সবকিছু বদলে দিয়েছে। নিজের উইলে তিনি একটি লিখিত স্বীকারোক্তি রেখে গেছেন। তিনি বিজয় আর রাহুলকে মারার দুর্ঘটনার আদেশ দেওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বিশুদ্ধ ঘৃণার কারণে আমার কেরিয়ার ধ্বংস করার কথা স্বীকার করেছেন। আর তিনি আরও কিছু স্বীকার করেছেন, যে রাজেশ্বর এই বিষয়ে কিছুই জানত না। তার নিজের ছেলেও আমাদের মতোই তার নিষ্ঠুরতার শিকার ছিল। মীরা উপরের দিকে তাকাল এবং যা কিছু সে পড়েছিল তা বিচার বিশ্লেষণ করল। রাজেশ্বর জানত না, সে ফিসফিস করে বলল। সে জানত না যে তার বাবা কি করেছিলেন। আরও আছে, গুরুজি চিঠির দিকে ইশারা করলেন। মীরা পড়া চালিয়ে গেল। সেই স্বীকারোক্তি ন্যাশনাল ব্যাংকের একটি সুরক্ষিত জমা বক্সে তোমার পরিচয় প্রমাণকারী নথিপত্রের সাথ রাখা আছে। যদি তুমি সেটি প্রকাশ করার সিদ্ধান্ত নাও, তবে তুমি সিং পরিবারের ঐতিহ্যকে চিরতরের জন্য ধ্বংস করে দেবে, কিন্তু তুমি রাজেশ্বরকে নিজের বাবার সম্পর্কে সত্য জানার সুযোগও দেবে। চিঠিটি কিছু শেষ কথার মাধ্যমে শেষ হয়েছিল। সিদ্ধান্ত তোমার, আমার বাচ্চা। তুমি প্রতিশোধ বেছে নিতে পারো, অথবা তুমি সত্য বেছে নিতে পারো। শুধু মনে রেখো, ক্ষমার মানে ভুলে যাওয়া নয়। এর মানে হলো অতীতের শিকল থেকে মুক্ত হয়ে ভবিষ্যতের দিকে নাচতে সক্ষম হওয়া। আমি তোমাকে সব সময় ভালোবাসি, তোমার ঠাকুমা অমৃতা। মীরা চিঠিটি টেবিলের ওপর ফেলে দিল। সবকিছু বদলে গিয়েছিল, একদম সবকিছু। রাজেশ্বর সেই খলনায়ক ছিল না যাকে সে ভেবেছিল। সে নিজেরই বাবার এক শিকার ছিল, আর মীরার হাতে তাকে ধ্বংস করার বা তাকে মুক্ত করার শক্তি ছিল। ঠিক সেই মুহূর্তে তার ফোন বেজে উঠল। এটি দেবয়ানীর একটি মেসেজ ছিল। মীরা, দয়া করে হাবেলিতে এসো। অবন্তিকা ব্যাংকের নথিপত্র পেয়ে গেছে। সে সেগুলো ধ্বংস করার হুমকি দিচ্ছে। রাজেশ্বর ভেঙে পড়েছেন। আমাদের তোমাকে প্রয়োজন, দয়া করে। মীরা পণ্ডিত হরিপ্রসাদ, শান্তিদেবী আর অর্জুনকে দেখল। আমাকে যেতে হবে, সে দৃঢ় সংকল্পের সাথে বলল। তুমি একা যাবে না, গুরুজি উঠে দাঁড়ালেন। এটিই সময় যে পুরো সত্য সামনে আসুক। অর্জুন গাড়ির চাবি হিল। চলো। আর একসাথে যন্ত্রণা ও ভালোবাসায় এক হওয়া 3 প্রজন্ম চূড়ান্ত লড়াইয়ের জন্য রাজেশ্বর হাবেলির দিকে এগিয়ে গেল। গাড়ি শহরের রাস্তা দিয়ে যাচ্ছিল, যখন ভোরের সূর্য আকাশকে সোনালি আর কমলা রঙে রাঙিয়ে দিচ্ছিল। মীরা জানালার বাইরে তাকিয়েছিল, কিন্তু সে আসলে দৃশ্য দেখছিল না। তার মাথা অন্য কোথাও ছিল।
গত কয়েক ঘন্টায় যা কিছু সে খুঁজে পেয়েছিল তা বিশ্লেষণ করছিল। তার দুজন দাদামশাই ছিল, রাজেশ্বর সিং, সেই ব্যক্তি যে অমৃতাকে টাকার জন্য ছেড়ে দিয়েছিল, আর পণ্ডিত হরিপ্রসাদ, সেই ব্যক্তি যে ঠাকুর প্রতাপ সিংয়ের নিষ্ঠুরতার কারণে নিজের একমাত্র ছেলেকে হারিয়েছিল। একই মানুষের ঘৃণায় দুটি পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল, আর সেই ছিল দুজনের মাঝে এক সেতু বন্ধন। তুমি কি তৈরি? অর্জুন রিয়ার ভিউ মিরর দিয়ে তাকে দেখে জিজ্ঞাসা করল। না, মীরা স্বীকার করল, কিন্তু আমার মনে হয় আমি কখনো হতে পারব না। কিছু জিনিসের শুধু মোকাবিলা করতে হয়। পণ্ডিত হরিপ্রসাদ তার পাশে বসে ধীরে করে তার হাত ধরলেন। তোমার ঠাকুমা অমৃতা এর চেয়েও খারাপ জিনিসের মোকাবিলা করেছেন, আর কখনো হার মানেননি। সেই শক্তি তোমার রক্তে আছে মীরা, উভয় রক্তেই। যখন তারা রাজেশ্বর হাবেলিতে পৌঁছাল, গেট খোলা ছিল। দেবয়ানী নির্ঘুম রাতের কারণে ক্লান্ত মুখে প্রবেশপথে তাদের জন্য অপেক্ষা করছিলেন। আসার জন্য ধন্যবাদ, তিনি কাঁপা কাঁপা গলায় বললেন। অবন্তিকা রাজেশ্বরের স্টাডি রুমে আছে। সে সেই সিন্দুকটি পেয়ে গেছে যেখানে রাজেশ্বর ব্যাংকের নথিপত্র রাখতেন। আমি জানি না সে কম্বিনেশন কিভাবে জানল, কিন্তু রাজেশ্বর কোথায়? মীরা জিজ্ঞাসা করল। ভেতরে, ওর সাথে কথা বলার চেষ্টা করছে। কিন্তু অবন্তিকা বেসামাল। ও বলছে যে ও কোনো পরিচারিকাকে তা কেড়ে নিতে দেবে না যা ওর নিজের। মীরা এক দীর্ঘশ্বাস নিল এবং দৃঢ় পদক্ষেপে হাবেলির দিকে এগোল। পণ্ডিত হরিপ্রসাদ আর অর্জুন তার পেছনে পেছনে চলছিলেন। রাজেশ্বরের স্টাডি রুমটি ছিল এক প্রভাবশালী ঘর, যার দেয়াল বই দিয়ে ঢাকা ছিল, আর একটি সেগুন কাঠের টেবিল যা সিং পরিবারের কয়েক প্রজন্মের ঐতিহ্য বহন করছিল। কিন্তু মীরা যখন ভেতরে প্রবেশ করল, সে যা দেখল তা প্রভাবশালী ছিল না, তা ছিল দুঃখজনক। রাজেশ্বর মাথা নিচু করে 2 হাতে ধরে একটি চেয়ারে বসেছিলেন। তিনি এক রাতেই 10 বছর বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তার সামনে অবন্তিকা হলুদ কাগজের এক বান্ডিল ধরেছিল। তার মুখে এমন এক রাগ ছিল যা তার চেহারার ধরনকেই বিকৃত করে দিয়েছিল। ওই তো ও! অবন্তিকা মীরাকে দেখেই চিৎকার করে উঠলেন। প্রতারক, মিথ্যেবাদী, যে আমাদের থেকে সব কিছু কেড়ে নিতে চায়। অবন্তিকা, দয়া করে! দেবয়ানী তাকে শান্ত করার চেষ্টা করলেন। আমাকে বোঝাও। বোঝানোর কিছু নেই। এই পরিচারিকা আমাদের সম্পদ দখল করার জন্য এক উদ্ভট গল্প ফেঁদেছে, আর আপনারা বোকার মতো তাতে বিশ্বাস করে গেলেন। মীরা এক পা এগিয়ে গেল। নিজের ভেতরে উথাল পাথাল হওয়া আবেগের ঘূর্ণিঝড় সত্ত্বেও সে শান্ত রইল। আমি কিছুই ফাঁদিনি অবন্তিকা। আমি যা কিছু বলেছি তা সত্যি, আর তোমার হাতে যে কাগজগুলো আছে তা এটি প্রমাণ করে। এই কাগজগুলো, অবন্তিকা সেগুলো হাওয়ায় ওড়ালেন, এই কাগজগুলো গায়েব হয়ে যাবে, আর সেই সাথে তোমার এই উদ্ভট গল্পও। সে চিমনি বা অগ্নিকুণ্ডের দিকে ঘুরল, যেখানে এক হালকা আগুন জ্বলছিল। না! রাজেশ্বর লাফিয়ে উঠলেন। অবন্তিকা, তুমি জানো না তুমি কি করছো। আমি ঠিক সেটাই করছি বাবা। আমি আমার পরিবারকে এই সুবিধাবাড়ি থেকে বাঁচাচ্ছি। ওই নথিপত্রগুলোতে তোমার দাদামশায়ের স্বীকারোক্তি আছে। পণ্ডিত হরিপ্রসাদের কণ্ঠস্বর ঘরে প্রতিধ্বনিত হল। ঠাকুর প্রতাপ সিংয়ের স্বীকারোক্তি? অবন্তিকা গুরুজিকে অবিশ্বাসের সাথে দেখতে লাগলেন। কি স্বীকারোক্তি? আপনি কি নিয়ে কথা বলছেন? তোমার দাদামশাই 2 জন নির্দোষ মানুষকে হত্যার আদেশ দিয়েছিলেন। গুরুজি ধীরে ধীরে তার দিকে এগোলেন। আমার ছেলে রাহুল তাদের মধ্যে একজন ছিল। বিজয় ইবারা অন্যজন। তিনি তাদের এই জন্য মেরে ফেলেছিলেন কারণ তারা অমৃতাকে ভালোবাসতেন। তিনি তাদের বিশুদ্ধ ঘৃণার কারণে মেরে ফেলেছিলেন। অবন্তিকার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এটি মিথ্যে। এটি ওই কাগজগুলোতে তার নিজের হাতের লেখায় লেখা আছে, এক স্বীকারোক্তি যা তিনি মরার আগে করেছিলেন, হয়তো নিজের বিবেক পরিষ্কার করার জন্য। অবন্তিকা নিজের হাতের নথিপত্রগুলোকে এমনভাবে দেখলেন যেন সেগুলো হঠাৎ জ্বলে উঠছে। তারপর তিনি নিজের বাবাকে দেখলেন। বাবা, আমাকে বলুন যে এটি সত্যি নয়। রাজেশ্বর জবাব দিলেন না, তিনি পারলেন না। তার মুখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল যখন নিজের বাবার সম্পর্কে সত্য তাকে পিষে দিচ্ছিল। এটি সত্যি। দেবয়ানী অবশেষে কথা বললেন। এই সব সত্যি। অবন্তিকা, তোমার দাদামশাই এক নিষ্ঠুর ব্যক্তি ছিলেন, যিনি নির্দোষ প্রাণ ধ্বংস করেছিলেন, আর তোমার বাবা সেই অপরাধবোধ না জেনেই বয়ে বেরিয়েছেন। অবন্তিকা পিছিয়ে গেলেন, যতক্ষণ না তিনি দেয়ালের সাথে ধাক্কা খেলেন। কাগজগুলো তার হাত থেকে পড়ে মেঝেতে ছড়িয়ে গেল। এটি হতে পারে না, সে ফিসফিস করে বলল। এটি হতে পারে না। মীরা ধীরে ধীরে তার কাছে এলো। সেই মহিলা যে তাকে বছরের পর বছর অপমান করেছে, এখন এক ভীত বাচ্চার মতো লাগছিল, যে বোঝার জন্য খুব বড় বড় সত্যের মোকাবিলা করছিল। অবন্তিকা, মীরা নিচু স্বরে বলল, আমি জানি যে তুমি আমাকে ঘৃণা করো। আমি জানি যে তোমার মনে হয় আমি তোমার থেকে কিছু কেড়ে নিতে এসেছি। কিন্তু সত্য এটাই যে আমি নিজেও এই সব কিছুর শিকার। আমার ঠাকুমা সবকিছু হারিয়েছেন। আমার মা এটি না জেনেই বড় হয়েছেন যে তার আসল বাবা কে ছিলেন। আমার বাবা আমার জন্মের আগেই মারা গেছেন। আমাদের মধ্যে কেউই এই গল্প বেছে নেয়নি।
অবন্তিকা ওপরের দিকে তাকালেন এবং প্রথমবারের মতো মীরা তার চোখে অন্য কিছু দেখল। ঘৃণা ছিল না, ভয় ছিল। যা কিছু সে জানে তা হারানোর ভয়। এটা জানার ভয় যে তার পরিবার তা নয় যা সে ভাবত। তুমি কি করতে চলেছ? অবন্তিকা জিজ্ঞাসা করলেন। তুমি কি আমাদের ধ্বংস করে দেবে? তুমি কি সেই স্বীকারোক্তি জনসমক্ষে প্রকাশ করে দেবে? মীরা মেঝেতে ছড়িয়ে থাকা কাগজগুলো দেখল। তার কাছে সিং পরিবারের ঐতিহ্যকে চিরতরের জন্য ধ্বংস করার, নিজের পরিবার যা কিছু সহ্য করেছে তার প্রতিশোধ নেওয়ার সবচেয়ে বিধ্বংসী উপায়ে বিচার করার শক্তি ছিল। লেকিন তারপর তার ঠাকুমার কথা মনে পড়ল। ক্ষমা করার মানে ভুলে যাওয়া নয়, এর মানে হল অতীতের শিকল থেকে মুক্ত হয়ে ভবিষ্যতের দিকে নাচতে সক্ষম হওয়া। সে হাঁটু গেড়ে বসল এবং একে একে নথিপত্রগুলো গোছাতে শুরু করল। সবাই চুপচাপ তাকে দেখছিল, না জেনেই যে কি আশা করবে। যখন তার হাতে সব কাগজ চলে এলো, তখন সে দাঁড়ালো এবং রাজেশ্বরের দিকে এগিয়ে গেল। আমার ঠাকুমা একসময় আপনাকে ভালোবেসেছিলেন, সে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল। আর যা কিছু হয়েছে তার সত্ত্বেও তিনি কখনো আপনাকে ঘৃণা করেননি। তিনি প্রিয়ার রহস্য প্রতিশোধের জন্য রাখেননি, বরং আপনার বাবার হাত থেকে তাকে রক্ষা করার জন্য রেখেছিলেন, আপনার থেকে নয়। রাজেশ্বর হাউ হাউ করে কেঁদে পড়লেন, যন্ত্রণা আর আটকাতে পারলেন না। আমার আরও শক্তিশালী হওয়া উচিত ছিল, সে চোখের জলের মাঝে বলল। আমার তার জন্য লড়া উচিত ছিল। হ্যাঁ, আপনার উচিত ছিল, কিন্তু আপনি করেননি। আর এটি একটি বোঝা যা আপনাকে আপনার বাকি জীবন বইতে হবে। মীরা চালিয়ে যাওয়ার আগে এক দীর্ঘশ্বাস নিল। কিন্তু আমি ঘৃণার বোঝা বইব না। আমার ঠাকুমা অমৃতা সবকিছু সত্ত্বেও খুশি খুঁজে পেয়েছিলেন। তিনি বিজয়ের সাথে ভালোবাসা খুঁজে পেয়েছিলেন। আমার মাকে মর্যাদার সাথে বড় করেছিলেন। তিনি আমাকে নাচতে শিখিয়েছেন, স্বপ্ন দেখতে শিখিয়েছেন, কখনো হার না মানতে শিখিয়েছেন। সে পণ্ডিত হরিপ্রসাদের দিকে তাকালো। আর যদিও আমার বাবা রাহুল আমাকে জানার আগেই মারা গেছেন, তার বাবা আমাকে খুঁজে বের করেছেন। আমার দাদামশাই পণ্ডিত হরিপ্রসাদ আমাকে এমন কিছু দিয়েছেন যা কোনো নথি কিনতে পারে না, আমার সত্যিকারের গল্পের সাথে এক সংযোগ। সে অবন্তিকার দিকে ঘুরল। আমি সিং পরিবারকে ধ্বংস করব না, আমি ঠাকুর প্রতাপ সিংয়ের স্বীকারোক্তি জনসমক্ষে প্রকাশ করব না, কিন্তু আমি এটাও দেখাব না যে কিছুই হয়নি। তাহলে তুমি কি চাও? অবন্তিকা জিজ্ঞাসা করলেন। তার কণ্ঠস্বর ফিসফিসের মতো শোনাল। আমি বিচার চাই, কিন্তু প্রতিশোধের বিচার নয়। আমি চাই অমৃতা শর্মার নাম পুনঃপ্রতিষ্ঠিত হোক। আমি চাই পৃথিবী জানুক যে তিনি কত্থকের অন্যতম সেরা নর্তকী ছিলেন। আমি চাই তার ঐতিহ্য বেঁচে থাকুক। সে রাজেশ্বরের দিকে ঘুরল। আপনার কাছে এমনটা করার সম্পদ আছে। আপনি তার নামে একটি ফাউন্ডেশন তৈরি করতে পারেন, সম্পদহীন তরুণ তরুণীদের জন্য একটি কত্থক স্কুল, এমন একটি জায়গা যেখানে প্রতিভা উপনাম বা টাকার চেয়ে বেশি গুরুত্ব পাবে। রাজেশ্বর তাকে আশা আর অবিশ্বাসের মিশ্রণে দেখলেন। তুমি এমনটা করবে আমরা তোমার সাথে যা করেছি তারপরেও? আমি এটা আপনার জন্য করছি না, আমি আমার ঠাকুমার জন্য করছি, আমার মায়ের জন্য, বিজয় আর রাহুলের জন্য, সেই সব মানুষের জন্য যাদের ঠাকুর প্রতাপ সিং ধ্বংস করেছিলেন। তারা মনে রাখার যোগ্য, তারা এটার হকদার যে তাদের যন্ত্রণা সুন্দর কিছুতে বদলে যাক। এর পরের নিস্তব্ধতা সেই ঘরে আগে বিরাজ করা সব নিস্তব্ধতার চেয়ে আলাদা ছিল। এটি উত্তেজনা বা যন্ত্রণার নিস্তব্ধতা ছিল না, এটি পরিবর্তনের নিস্তব্ধতা ছিল। পুরনো কিছু মরছিল যাতে নতুন কিছু জন্ম নিতে পারে। রাজেশ্বর ধীরে ধীরে দাঁড়ালেন এবং মীরার দিকে এগোলেন। যবে থেকে সে তাকে চিনত, প্রথমবারের মতো তার ভঙ্গিতে কোনো অহংকার ছিল না, কেবল মানবিকতা ছিল। আমি করব, সে কাঁপা কাঁপা গলায় বলল। আমি ওই ফাউন্ডেশন বানাব, আমি অমৃতার নাম পুনঃপ্রতিষ্ঠিত করব, আর আমি সেই সব কিছু করব যা আমি আমার পরিবারের করা ক্ষতির মেরামতের জন্য করতে পারি। সে নিজের হাত তার দিকে বাড়িয়ে দিল। আমি তোমাকে আমাকে ক্ষমা করার জন্য বলছি না, আমি এটার যোগ্য নই। আমি শুধু তোমার কাছে আমাকে জানার সুযোগ চাইছি, তোমার জীবনের অংশ হওয়ার, যদি তুমি আমাকে অনুমতি দাও। মীরা সেই বাড়িয়ে দেওয়া হাতের দিকে তাকালো। সেই লোকটার হাত যে তার ঠাকুমাকে অপমান করেছিল, সেই লোকটার হাত যার বাবা ধ্বংস করে দিয়েছিলেন সেই সব কিছু যা সে ভালোবাসত। কিন্তু এটি তার দাদামশায়েরও হাত ছিল, তার একমাত্র রক্ত সম্পর্কের পরিবার যে বেঁচে ছিল। সে তার হাত ধরল। ক্ষমা দিনের পর দিন তৈরি হয়, সে বলল, কথা দিয়ে নয়, কাজ দিয়ে। আমাকে দেখান যে আপনি সেই মানুষ হতে পারেন যাকে আমার ঠাকুমা একসময় ভালোবেসেছিলেন। রাজেশ্বর চোখের জল ফেলে মাথা নাড়লেন। দেবয়ানী তাদের কাছে এলেন, মীরার হাত নিজের হাতে নিলেন। ধন্যবাদ, সে ফিসফিস করে বলল, আমাদের এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।
অবন্তিকা আলাদা হয়ে দাঁড়িয়েছিলেন। দৃশ্যটি দেখছিলেন না জেনেই যে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন। মীরা তার কাছে এলো। আমি জানি এটি তোমার জন্য কঠিন। তুমি এইমাত্র জানতে পেরেছ যে তোমার একটি ভাইজি আছে, যে তোমার দাদামশাই এক খুনি ছিলেন, যে তোমার পরিবার সম্পর্কে তুমি যা কিছু বিশ্বাস করতে তা মিথ্যে ছিল। অবন্তিকা নিজের দৃষ্টি নিচু করলেন। আমি তোমার সাথে বছরের পর বছর খুব খারাপ ব্যবহার করেছে। আমি জানি না যে আমি রাতারাতি বদলে যেতে পারবো কিনা। কেউ তোমাকে এমনটা করতে বলছে না, আমি শুধু তোমাকে চেষ্টা করার জন্য বলছি। প্রথমবারের মতো অবন্তিকা তাকে কোনো শত্রুতা ছাড়াই দেখলেন। আমি চেষ্টা করব, সে শুধু বলল। এটি কোনো আপোষ ছিল না, এটি এক পূর্ণ ক্ষমাও ছিল না, কিন্তু এটি একটি শুরু ছিল। পণ্ডিত হরিপ্রসাদ অর্জুনের সাথে দলের কাছে এলেন। আমাদের আরও কিছু করা উচিত, গুরুজি বললেন, এমন কিছু যা অমৃতা চাইতেন। অর্জুন তখনই বুঝতে পেরে হাসল। আপনি ঠিক বলেছেন। মীরা তাদের না বুঝে দেখল। কি? গুরুজি সেই বিশাল হলের দিকে এগোলেন, যেখানে ঠিক এক রাত আগে মীরা কত্থক করেছিল, যা সবকিছু বদলে দিয়েছিল। একটি শেষ নাচ, অপমানের নয়, পরীক্ষার নয়, এক উৎসবের নাচ, সমাপ্তির এবং এক নতুন শুরুর। অর্জুন মীরার দিকে নিজের হাত বাড়িয়ে দিল। তুমি কি আমাকে এই নাচটি প্রদান করবে? মীরা হাসল, এক সত্যিকারের হাসি, অনেক দিন পর, প্রথমবারের মতো। এটি আমার সম্মান হবে। পণ্ডিত হরিপ্রসাদ হলের কোণে রাখা এক চমৎকার পিয়ানোর সামনে বসলেন। তার আঙুলগুলো, যারা পুরো ব্যান্ড পরিচালনা করেছিল, এখন এক সুরের প্রথম মূর্ছনা বাজাচ্ছিল, যা মীরার মনে ছিল। এটি সেই গান ছিল যা অমৃতা তাকে ছোটবেলায় গুনগুন করে শোনাতেন। সেই গান যা বিজয় কয়েক দশক আগে তার জন্য রচনা করেছিলেন। সেই গান যা কখনো জনসমক্ষে বাজানো হয়নি এখন পর্যন্ত। মীরা চোখ বন্ধ করে নিল এবং সঙ্গীতকে নিজেকে ঘিরে ধরতে দিল। সে নিজের ঠাকুমার উপস্থিতি নিজের পাশে অনুভব করল, নিজের মায়ের, বিজয়ের, রাহুলের, সেই সবার যারা ভালোবেসেছিল আর হারিয়েছিল, সেই সবার যারা লড়াই করেছিল আর পড়ে গিয়েছিল। তারা সবাই সেই মুহূর্তে তার সাথে ছিল, আর সে নাচল। সে অমৃতার জন্য নাচল, সেই নর্তকী যে কখনো হার মানেনি। সে প্রিয়ার জন্য নাচল, সেই মা যাকে সে কখনো জানতে পারেনি। সে বিজয় আর রাহুলের জন্য নাচল, সেই পুরুষরা যারা নিজেদের পরিবারকে শেষ পর্যন্ত ভালোবেসেছিলেন। সে নিজের জন্য নাচল, সেই বাচ্চাটি যে এটি না জেনেই বড় হয়েছিল যে সে কে ছিল, আর যে অবশেষে পৃথিবীতে নিজের জায়গা খুঁজে পেয়েছিল। যখন সঙ্গীত শেষ হল, মীরা চোখ খুলল। রাজেশ্বর, দেবয়ানী আর অবন্তিকা তাকে চোখের জলে দেখছিলেন। পণ্ডিত হরিপ্রসাদ পিয়ানো থেকে হাসছিলেন। অর্জুন তাকে সেই একই ভক্তির সাথে জড়িয়ে ধরেছিল, যেমন বিজয় এত বছর আগে অমৃতাকে ধরেছিলেন। তোমার ঠাকুমা গর্বিত হতেন, অর্জুন ফিসফিস করে বলল। আমি জানি, মীরা জবাব দিল। আমি তাদের অনুভব করতে পারছি। কয়েক সপ্তাহ পর অমৃতা শর্মা ফাউন্ডেশন তার দরজা খুলল। এটি নিম্ন আয়ের তরুণ তরুণীদের জন্য একটি বিনামূল্যে কত্থক স্কুল ছিল। সেই একই ইমারতে অবস্থিত ছিল যেখানে অমৃতা কয়েক দশক আগে তার শেষ ক্লাসগুলো নিয়েছিলেন। মীরা নাচের কার্যক্রম পরিচালনা করত, পণ্ডিত হরিপ্রসাদ সঙ্গীত শেখাতেন, অর্জুন প্রশাসন সামলাত, আর এমনকি অবন্তিকাও এক মোড়ে, যা কেউ আশা করেনি, জনসম্পর্ক বা পিআরে যুক্ত হয়ে গেলেন। অনুদান ও স্পন্সরশিপ পাওয়ার জন্য নিজের সামাজিক যোগাযোগ ব্যবহার করতেন। রাজেশ্বর নিজের প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছিলেন। তিনি অমৃতার নাম প্রতিটি ক্ষেত্রে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন যেখানে তাকে কলঙ্কিত করা হয়েছিল। তিনি অমৃতার জীবনের উপর তথ্যচিত্রের অর্থায়ন করেছিলেন। তিনি নিজের অর্ধেক সম্পত্তি দাতব্য কাজে দান করে দিয়েছিলেন। আর প্রতি বর্ষ অমৃতার মৃত্যুবার্ষিকীতে ফাউন্ডেশন একটি গালার আয়োজন করত, যেখানে ছাত্রছাত্রীরা তার সম্মানে নাচত। তাদের মধ্যে প্রথম গালায় মীরা মঞ্চে কিছু কথা বলার জন্য উঠল। আমার ঠাকুমা আমাকে শিখিয়েছিলেন যে কত্থক আত্মা থেকে নাচা হয়, যে প্রতিটি পদক্ষেপ একটি গল্প, যে প্রতিটি মোড় একটি আবেগ। আজ আমি আপনাদের আমাদের সাথে নাচার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এতে কোনো ফরক পড়ে না যে আপনি আগে কখনো নাচেননি। এতে কোনো ফরক পড়ে না যে আপনি কোথা থেকে এসেছেন বা আপনার কাছে কত টাকা আছে। কারণ এই ফ্লোরে আমরা সবাই সমান, আমরা সবাই মানুষ, আমাদের সবার গল্প আছে যা বলার যোগ্য। সঙ্গীত বাজতে শুরু করল এবং একে একে উপস্থিত লোকজন নিজের আসন থেকে উঠে নাচতে শুরু করলেন। ধনী ও দরিদ্র, তরুণ ও বৃদ্ধ, সবাই কত্থকের জাদুতে এক হয়ে গিয়েছিল। মীরা ছাদের দিকে তাকালো, যেখানে আলোগুলো তারার মতো প্যাটার্ন তৈরি করছিল। আমরা করে দেখিয়েছি ঠাকুমা,
সে ফিসফিস করে বলল, তোমার ঐতিহ্য বেঁচে আছে। আর কোথাও সময় ও স্থানের ঊর্ধ্বে অমৃতা শর্মা হাসলেন, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো মরে না। এটি কেবল স্মৃতিতে বদলে যায়, শিক্ষায় বদলে যায়, সেই শক্তিতে বদলে যায় যা আমাদের তখন ধরে রাখে যখন বাকি সবকিছু ভেঙে পড়ে। আর সেই আত্মাদের চিরন্তন কত্থকে যারা নাচার সাহস করে।